আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছি? আশা করি অনেক ভালো আছি আমরা। তোমাদের জন্য খুবই একটা স্পেশাল লাইভ নিয়ে চলে আসলাম, লাইভ ক্লাস। যারা মেডিকেল অ্যাডমিশন দিবা এই বছর, এইচএসসি 24 এবং এইচএসসি 23 ব্যাচ, তোমরা হচ্ছে এই বছর মেডিকেল অ্যাডমিশন দিবা। সো তোমাদের জন্য টেনমিট স্কুল এবং অ্যাডমিশনস থেকে আমরা চারটা খুব স্পেশাল লাইভ ক্লাসের আয়োজন করেছি। সেটা হচ্ছে তোমাদের রিয়েলিটি চেক ক্লাস, রাইট? অর্থাৎ তোমরা এইচএসসি তে যেভাবে পড়ে এসেছো তার সঙ্গে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের পড়াটা একটু ডিফারেন্ট, তাই না? মেডিকেল অ্যাডমিশনের পড়াটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এই ডিফারেন্ট পড়াটা আমরা কিভাবে ধরবো, কিভাবে বুঝবো, কিভাবে আসলে পড়তে হবে, এইটা নিয়েই হচ্ছে চারটা ক্লাস হবে। দেখো, 5, 6, 7 এবং 8 সেপ্টেম্বর একটা জুওলজি ক্লাস আজকে হবে, পরের দিন উদ্ভিদ বিজ্ঞান, পরের দিন রসায়ন এবং পরের দিন ফিজিক্স। সো এই ক্লাসগুলোতে আমরা কি শিখবো মেইনলি, এটা আমি তোমাকে শুরুতেই বলে দিই। তার আগে আমি একটু বলি আমার পরিচয়টা। আমি ডক্টর তৌফিক পিকন। আমি এই বছর মেডিকেল অ্যাডমিশন কোর্সে তোমাদের সাথে থাকবো, টেনমিট স্কুল এবং অ্যাডমিশন এক্স এর সাথে। তো তোমাদের মেডিকেল অ্যাডমিশনের পুরোটা জার্নি জুড়ে আমরা যদি তোমাদের হেল্প করতে পারি, অবশ্যই তো অনেক ক্লাসেস হবে, অনেক কিছু হবে। বাট সবার আগে আমাদের জানা দরকার যে আমরা অনেকেই তো এবার এইচএসসি, আমরা তো সবাই এইচএসসি পরীক্ষা দেই নাই, তাই না? এইচএসসি পরীক্ষা কিছু সাবজেক্ট আমাদের হয় নাই, কিছু সাবজেক্ট হয়েছে। তো সায়েন্সের বেশিরভাগ অনেকগুলো সাবজেক্ট হয় না, যেমন বায়োলজি পরীক্ষাটাই তোমাদের হয় নাই। সো এইচএসসি তে তোমরা একাডেমিকে যেমন ভাবে সিকিউ পড়েছো বা এমসিকিউ পড়েছো, অ্যাডমিশনের পড়াটা ঠিক কোন জায়গাগুলোতে ডিফারেন্ট সেইটা নিয়ে আমরা কথা বলবো আজকে। এবং আজকে তোমাদের জুলজির একটা চ্যাপ্টার যেটা শ্বসন এবং শ্বাসক্রিয়া তোমাদের শর্ট সিলেবাসেও ছিল, এই চ্যাপ্টারটা ছোট্ট করে পড়ানোর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে ঠিক কিভাবে অ্যাডমিশনের জন্য পড়লে, জাস্ট একটু ডিফারেন্ট ভাবে অ্যাডমিশনের জন্য যদি তুমি পড়ো, তাহলে তোমার পড়াটা ফুললি 100% কাভার হয়ে যাবে। ঠিক আছে? এবং অ্যাডমিশনে কিন্তু বেশ কঠিন, তাই না? আমরা সবাই জানি। আগে এক একটা সাবজেক্ট করে এক্সাম দিয়েছি, এখন বায়োলজির দুইটা, ফিজিক্সের দুইটা, কেমিস্ট্রির দুইটা, সাথে জিকে ইংলিশ, এতগুলা সাবজেক্ট একসাথে একদিনে মনে রেখে এক্সাম দিতে হবে। সো এত বিশাল সিলেবাস, এইটা তোমার আগামী 3-4 মাসের মধ্যে যে তোমাকে আবার নতুন ভাবে অ্যাডমিশনের জন্য কমপ্লিট করতে হবে, তুমি যদি সব কিছু পড়তে যাও তুমি কিন্তু পারবা না। সো তোমাকে খুবই সিলেক্টিভ জায়গা থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার পড়তে হবে, এইটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। ঠিক আছে? সো আমাকে তোমরা সবাই একটু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আমি যদি একটু কমেন্ট গুলো দেখতে চাইবো। সো তোমরা কোথা থেকে জয়েন করেছো একটু জানাই ফেলো, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও আমাকে, হ্যাঁ? তো আমি শুরুতেই তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে 7টা স্টেপের কথা এখন বলবো। যেই 7টা স্টেপে তুমি যে কোনো চ্যাপ্টার যদি পড়ো মেডিকেল অ্যাডমিশনের জন্য, তোমার ওইখানে কোনো গ্যাপ থাকার কোনো সুযোগ নাই। সো তোমরা এখন অনেকেই বিভিন্ন কোচিং এ ভর্তি হচ্ছ বা হবা, অনেকে টেনিস স্কুলে অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছো। সো তোমরা ভর্তি তো হয়েছো বিভিন্ন জায়গায় প্রিপারেশনের জন্য, কিন্তু তোমরা কি আসলে জানো যে, ধরো তুমি একটা বই নিলা, হ্যাঁ, ধরো তুমি বায়োলজি বইটা নিলা। এখন এই বায়োলজি বই বা প্রাণীবিজ্ঞান বইটা নিলা, নিয়ে তুমি ওই বইটার একটা চ্যাপ্টার কিভাবে আসলে পড়বা, কিভাবে শেষ করবা, এটা কি সবার জানা আছে? সো যাদের জানা নাই, নো ওয়ারিজ, আজকে আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে? ঠিক আছে। সো আমরা যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় 7টা স্টেপ ফলো করতে হবে। তুমি যদি একটা স্টেপও মিস করো, তোমার আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত যেতে যেতে ওই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার দখল থাকবে না। সো কি সেই 7টা স্টেপ? আমরা চলো শুরু করি, হ্যাঁ? প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা। তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এই অংশটুকু বাদ দিয়ে কখনোই পরের কোন স্টেপে যাবা না। তুমি যেই চ্যাপ্টারই পড়বা, ধরো আজকে হচ্ছে আমরা কোন চ্যাপ্টারটা পড়বো, আজকে আমরা শ্বসন এবং শ্বাসক্রিয়া, এটা জাস্ট একটা এক্সাম্পল চ্যাপ্টার হিসেবে আমরা পড়বো। পড়ে দেখবো যে কিভাবে করে আসলে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হয়, এটা আমি দেখিয়ে দিব। সেকেন্ড জিনিস হচ্ছে, প্রশ্ন ব্যাংকটা যখন তুমি অ্যানালাইসিস করে ফেলবা, তোমার সেকেন্ড কাজ হচ্ছে ওই চ্যাপ্টারটা একটা দ্রুত রিডিং দিয়ে দেওয়া। এই রিডিং দেওয়ার সময় তুমি জাস্ট রিডিং পড়ে যাবা, চ্যাপ্টারটার ওভারভিউ নিবা, কোন টপিকের মধ্যে কি কি আছে, এই জিনিসগুলো জানাটা বেশি জরুরি। যেমন আমরা যখন শ্বসন শ্বাসক্রিয়া পড়বো, আমরা বোঝার চেষ্টা করব এই চ্যাপ্টারের কোন জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমি কোন জিনিসগুলো বুঝতে পেরেছি যেগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে আমি একটু দ্রুত রিডিং দিয়ে দিলাম। এই সময় আমি খুব বেশি সময় নিব না, 20 to 30 মিনিটস এর মধ্যে একটা চ্যাপ্টার আমি জাস্ট রিডিং পড়ে ফেলবো, আমাকে কিছু মুখস্থ করতে হবে না। কোনো কনসেপ্ট যদি আমি না বুঝি সেটা অনেক কষ্ট করে বোঝার চেষ্টা করতে হবে না, জাস্ট আমি একটা রিডিং পড়বো 20 to 30 মিনিটস এর মধ্যে। ওকে? ঠিক আছে। থার্ড যে স্টেপটা সেটা হবে, এইবার আমরা তো রিডিং পড়ে ফেলেছি পুরো চ্যাপ্টারটা,
এবার যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে যেগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিশেষ করে ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রায় পার্টিকুলার জায়গা থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে। এটা কি তোমাদের জানা আছে? এটা কি তোমাদের জানা ছিল? আমাকে একটু বলো কমেন্টে। মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন আসে না, পার্টিকুলার কিছু জায়গা থেকে প্রশ্ন আসে। সো ওই পার্টিকুলার জায়গাগুলো বইতে মার্ক করে দেয়, বিভিন্ন কোচিং সেন্টার থেকে মার্ক করে দেয়। আমরা টেনিস স্কুলে অ্যাডমিশন করছি, আমরা কিন্তু মার্ক করে দিব তোমাকে ওই জায়গাগুলো, এবং সেই দাগানো বইটা আজকে আমি দেখাবো তোমাদেরকে। বাই দ্য ওয়ে, তোমরা যদি দাগানো বই পেতে চাও তোমরা জাস্ট একটু কমেন্টে জানিও, আমি কিন্তু কমেন্টে দাগানো বইটা দিয়ে দিব আজকে, হ্যাঁ? আচ্ছা, আজমল স্যার বইতে যেহেতু কিছু চেঞ্জ আসছে, সো এই বইটা আমরা দিয়ে দিব। সো গুরুত্বপূর্ণ লাইনগুলো এবার আমরা পড়ে ফেললাম এবং মুখস্থ করে ফেললাম। এখন সাধারণত এই স্টেপ পর্যন্ত আসার পরে বেশিরভাগ স্টুডেন্ট ভাবে আমার বোধহয় পড়া শেষ। কিন্তু দেখো তো, তোমার মাত্র কত পার্সেন্ট পড়া হয়েছে? 35% পড়া হয়েছে। তুমি যখন প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস করবা তোমার 20% পড়া হয়ে যাবে। একবার রিডিং পড়লে 25, এবং ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ার পরে তোমার মাত্র 35% পড়া কমপ্লিট হবে ওই চ্যাপ্টারের। আচ্ছা, এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া বাকি 100% পড়া পারতে হলে আমাকে আসলে কি করতে হবে, তাই না? এটা তোমাদের অনেক বড় একটা কোশ্চেন। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম এখন থেকে প্রায় 6-7 বছর আগে, সো আমি কিন্তু সেম মেথডটা ফলো করে পড়তাম, এবং এটার কারণে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশ কনফিডেন্সের সাথে আসলে পরীক্ষা দিতে পেরেছি, এটা বলতেই পারি, কারণ আমি অনেক কম সময়ের মধ্যে পরীক্ষা দিয়েছিলাম। এবং এরপরে গত 7 বছর ধরে আমি যত স্টুডেন্ট পড়িয়েছি তাদেরকেও সেম ভাবেই পড়িয়েছি, এবং এটা যারা ফলো করেছে তাদের মেডিকেল অ্যাডমিশনের আগের সপ্তাহে গিয়ে কখনোই মনে হয় নাই যে আমার তো পড়া হয় নাই, আমার তো সবকিছু অগোছালো, এরকম কখনোই মনে হয় নাই। তার সবকিছু গোছানো ছিল, বিকজ এই মেথডটা সে ফলো করেছে। তাহলে 3টা স্টেপ গেল, এর পরের 4টা স্টেপ খুবই ভাইটাল। অ্যাক্টিভ রিকল, অর্থাৎ তুমি এই যে যে পড়াটা পড়লা, এই পড়াটা কিন্তু তুমি ভুলে যাবা কিছুক্ষণ পরে বা কিছুদিনের মধ্যে ভুলে যাবা। এই জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি ওই পড়াগুলো বই বন্ধ করে তুমি মনে করার চেষ্টা করবা যে আচ্ছা আমি যা যা পড়লাম এই চ্যাপ্টার থেকে সেটা কি আমার মনে আছে, আমি যা যা পড়লাম এই জিনিসগুলো কি আমার মনে থাকতেছে বা থাকবে আদৌ। এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, এবং এইটা যদি করো এক ক্লাসে তোমার পড়া 50% হয়ে যাবে। তো কিভাবে অ্যাক্টিভ রিকল করতে হয় এটা আমি দেখাই দিব আজকে এই ক্লাসটাতে, তোমরা যারা থাকবা পুরো জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিব। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে প্র্যাকটিস বুক। সো তুমি গুরুত্বপূর্ণ লাইন পড়ে ফেলছো, অ্যাক্টিভ রিকলও করে ফেলছো। এইবার হচ্ছে যে কোনো একটা সুন্দর প্র্যাকটিস বুক নিবা, যেমন ধরো মেডিটনিক। তো মেডিটনিক আমাদের একটা প্র্যাকটিস বুক আছে যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 22,000 প্রশ্ন দিয়ে দেই। তো এই এরকম যদি কোনো একটা প্র্যাকটিস বুক থেকে তুমি প্রশ্ন প্র্যাকটিস করতে পারো বাসায় বসে, যেটা তোমার পড়ার সাথে তোমার কোয়েশ্চেন অ্যান্সারের অ্যাবিলিটিটাকে বাড়ায়। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় আলটিমেটলি তোমার কিন্তু বইয়ের কোনো প্যারা তুলে দিবে না, বইয়ের কোনো প্যারা দিয়ে বলবে না এটাকে ব্যাখ্যা করো। একটা প্রশ্ন দিবে, 4টা অপশন দিবে, তোমাকে ওই অপশন থেকে কারেক্ট আনসারটা বের করতে হবে। সো অবশ্যই অবশ্যই তোমাকে প্র্যাকটিস বুক থেকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা। নেক্সটে আসবো, এই যে যে আমরা প্রশ্ন প্র্যাকটিস করলাম, লেটস সে ধরো তুমি এরকম একটা বই সেট, ধরো এই যে এটা আমাদের মেটনিক, এবার আমাদের কোর্সে আমরা স্টুডেন্টদেরকে দিচ্ছি। সো ধরো এই বই থেকে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেললাম, কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেললাম। এরপরে কি করবো আমরা? আমরা এক্সাম দিব। যেমন আমি যখন বাসায় প্রশ্ন প্র্যাকটিস করলাম এটা একটা এনভায়রনমেন্ট, বাট যখন আমি একটা এক্সাম সবার সাথে এক্সাম দিচ্ছি, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, এই এক্সামের মাধ্যমে আমি নিজের অবস্থানটা বুঝতে পারবো। আমি রিয়েল এক্সাম হলে কেমন পারফর্ম করি সেটা আমি বুঝতে পারবো, যেটা আমি বাসায় শুধুমাত্র প্র্যাকটিস করে বুঝতে পারবো না। সো এক্সাম আমাকে দিতে হবে। শুধু এক্সাম দিলেই কিন্তু হবে না, এই এক্সামটা দেওয়ার পরে তুমি যখন আনসার শিটের সাথে তোমার এক্সামটা মিলাবা, তোমাকে অ্যানালাইসিস করে ওই যে ভুলগুলো করেছো তুমি এক্সামে সেই ভুলগুলো তোমাকে সলভ করতে হবে, যে আচ্ছা আমি এই জায়গাটায় ভুল করেছি, এই জায়গাটায় আমি ভুল করেছি, এই প্রশ্নটা আমার মনে ছিল না, এই প্রশ্নটা আমি পারতাম বাট কনফিউজড হয়ে গেছি। এই জিনিসগুলো তোমাকে প্রবলেম অবশ্যই অবশ্যই সলভ করতে হবে, মাস্ট। এবং 7 নাম্বার যে স্টেপটা, এই সময় কিন্তু তোমার 90% পড়া কমপ্লিট। তুমি যদি খুব ভালো করে পড়ো, প্র্যাকটিস করে এক্সাম দাও, তোমার 90% পড়া কমপ্লিট হয়ে যাবে। বাট নেক্সট 10%-এর জন্য যারা টপ করে তারা কি করে জানো? এরপরে আরো একটা অতিরিক্ত স্টেপ করে, সেটা হচ্ছে তারা রিভিশন রুটিন বানায়, যে এই চ্যাপ্টারটা আমি আজকে পড়লাম, মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত কি আর পড়বা না? অবশ্যই পড়তে হবে। তুমি যদি রিভাইজ না করো অবশ্যই অবশ্যই তুমি ভুলে যেতে বাধ্য। সো অবশ্যই তোমাকে একটা রিভিশন রুটিন বানিয়ে
নিয়মিত বিরতিতে ওই চ্যাপ্টারটা রিভিশনের মধ্যে রাখতে হবে। সো এই 7টা স্টেপ তুমি যদি ফলো করো, অনেক মনে হচ্ছে কিন্তু বিষয়টা খুব জটিল না। আমি আজকে দেখাই দিব তোমাকে হাতে কলমে যে কিভাবে আসলে এই 7টা স্টেপ তুমি খুব ইজিলি পড়তে পারবা। সো তাহলে প্রথমটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, পরেরটা আমরা দ্রুত একটা রিডিং দিয়ে দিব, এরপর ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বো, তারপরে আমরা অ্যাক্টিভ রিকল করব, এরপরে প্র্যাকটিস বুক থেকে আমরা প্রশ্ন প্র্যাকটিস করব, এক্সাম দিব, এবং তারপরে আমরা রিভিশন দিব। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি সিস্টেম, বোঝা গেল? ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে একটা চ্যাপ্টার দেখি, শুরু করি। হ্যাঁ, একটু শুরু করা যাক। ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের বই, বইয়ের পিডিএফ, এবং এই পাশে একটু আমি জায়গা রাখলাম সো দ্যাট হচ্ছে যে কোনো কিছু আমি তোমাকে মানে অ্যানোটেট করে বুঝাতে পারি। ঠিক আছে, সো হোয়াইট বোর্ডের ক্লাস হলো, দাগানো বইটাও সামনে থাকলো। মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল বইটা হচ্ছে তোমার জন্য মাস্ট। এখন শুধু মূল বই দেখে দেখে মানে দাগায় গেলেই তো হবে না, জিনিসগুলো কনসেপ্ট গুলো বুঝতে হবে। তো এই জন্য আমি পাশে জায়গা রাখলাম, বুঝাই বুঝাই আমি পড়াবো। ঠিক আছে, সো এইটা কোন বইয়ের পিডিএফ তোমরা কি জানো? বলো তো, এটা কোন বইয়ের পিডিএফ? বিখ্যাত বিখ্যাত আজমল স্যারের বইয়ের পিডিএফ, তাই না? সো প্রতি বছর চেঞ্জ আসে, এই বছর চেঞ্জ আসছে। তোমরা যারা কেনো নাই এখনো আজমল স্যারের নতুন বইয়ের পিডিএফ, তোমরা কিনে ফেলতে পারো। আর যারা কিনতে পারবা না, কোনো চিন্তা নাই, এই বইয়ের পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিব, কমেন্টে লিংক দেওয়া থাকবে, তোমরা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, সো এই বইটা দাগানো আছে, তুমি দেখবা এখানে দেখবা হলুদ এবং লাল দিয়ে দাগানো আছে। কোনটা দিয়ে কি বুঝায় এটা আমি আস্তে আস্তে বলবো। বেসিক কথা হচ্ছে এখানে হলুদ দিয়ে যেগুলো মার্ক করা, সেগুলো হচ্ছে তোমার এই বছরে আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন। লাল দিয়ে যেগুলো মার্ক করা, তার মানে হচ্ছে এই প্রশ্নগুলো বা এইসব জায়গা থেকে বিগত বছরের প্রশ্ন আসছে। তো বুঝতেই পারতেছো এই বইটার মধ্যে আমি প্রশ্ন ব্যাংকটাও কাইন্ড অফ ইনক্লুড আমরা করে দিয়েছি। তোমাকে আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এইটা। সো এই যে এটা দেখো, অধ্যায় 5 শ্বসন শ্বাসক্রিয়া, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক। ঠিক আছে, মেডিটনিং যে প্র্যাকটিস বুকটা দেখালাম, এই যে এটা হচ্ছে বায়োলজি প্র্যাকটিস বুকটা, ওইটার পিডিএফটা আমি তোমাকে এখানে একটু দেখাচ্ছি। সো আমাদের এই প্র্যাকটিস বুকটা আমরা কিভাবে সাজাইছি দেখো, প্রথমে দেওয়া আছে বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন, মেডিকেল এবং ডেন্টাল দুইটাই আছে, এবং প্রত্যেকটা টপিক অনুযায়ী সাজানো আছে। কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসছে সেইগুলো আছে, অ্যানসার গুলা কিন্তু নিচে দেওয়া আছে। এবং এরপরে আছে এই অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই একটা চ্যাপ্টার থেকেই, শ্বসন এবং শ্বাসক্রিয়া খুবই ছোট একটা চ্যাপ্টার, বাট এইখান থেকেই আমরা দেখো কতগুলা কোয়েশ্চেন আছে, 115টা এমসিকিউ এখান থেকে আমরা করে তোমার জন্য দিছি, এবং প্রতিটা এমসিকিউ তুমি নিজে বাসায় এই যে দেখো ওয়েমারের মতো করে প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, সো এটা আমাদের কোর্সে ভর্তি হইলেই তোমরা অটোমেটিক পেয়ে যাবা। সো আমি একটু তোমাকে প্রথমে আসো বই থেকে দেখাই। আমরা শ্বসন এবং শ্বাসক্রিয়া, তাহলে এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের প্রথম স্টেপ কি ছিল? 1 নাম্বার স্টেপ আমরা যদি বলি, 1 নাম্বারের স্টেপ কি ছিল আমাদের? স্টেপ 1 ছিল কোয়েশ্চেন অ্যানালিসিস, তাই না? আমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, এটা ছিল আমাদের স্টেপ 1। তাহলে চলো আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালিসিসে চলে যাই। আমাদের এই প্র্যাকটিস বুকটার মধ্যে প্রশ্ন ব্যাংকটাও আমরা আলাদা একসাথে ইনক্লুড করে দিয়েছি, আলাদা করে কোনো প্রশ্ন ব্যাংক আনার প্রয়োজন নেই। সো দেখো, দেখতে পাচ্ছ আশা করি সবাই, সবাই দেখতে পাচ্ছি আমরা? একটু কমেন্টস গুলো দেখি, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? একটু কমেন্টস গুলো আমরা দেখে ফেলি, কে কে জয়েন করে ফেললো আমাদের সাথে। তাহলে এই ক্লাসের অবজেক্টিভ তো আমরা বুঝে ফেলছি, তাই না? নিশ্চয়ই, ঠিক আছে। ওকে, আচ্ছা আমি লাইভের কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, লাইভের কমেন্টস গুলো বের করলে ভালো হয়। ঠিক আছে, ওকে। দেখো, বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এইখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। দেখো, মানুষের শ্বসন তন্ত্র থেকে কিছু প্রশ্ন আসছে, অ্যালভিওলাসের গঠন থেকে প্রশ্ন আসছে, শ্বসনের শারীরবৃত্ত জায়গাটা থেকে কিছু প্রশ্ন আসছে, এবার দেখো গ্যাসীয় পরিবহন থেকে কিছু প্রশ্ন আসছে, তাই না? আচ্ছা, তারপরে আসছে কোথা থেকে? সাইনোসাইটিস থেকে প্রশ্ন আসছে। তো তুমি বুঝতে পারতেছো যে কোন টপিক গুলা বেশি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা যাচ্ছি না, এটা আমি পড়ানোর মধ্যেই তোমাকে কভার করে দিব, বাট তুমি যখন প্রত্যেকটা প্রশ্ন দেখবা বা পড়বা, তুমি বুঝতে পারবা যে এই পার্টিকুলার জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যেমন দেখো এখানে বলতেছে শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? মানবদেহের শ্বসন তন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল কোনটি?
এই যে বায়ু পরিবহন অঞ্চল কোনটি, বা ধরো এই যে কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়, 19-20 সালে আসছে একবার। সেম প্রশ্নটা 23-24 সালে ডেন্টালে আসছে, শ্বসন তন্ত্রের কোন অংশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়। আসলে সেম কোশ্চেন, গ্যাসীয় বিনিময় হয়। দেখো এখানে আনসার অ্যালভিওলাস, এখানে আনসার অ্যালভিওলাস, একই প্রশ্ন। তাহলে বুঝো, দেখো হুবহু কোশ্চেন রিপিট হয়েছে, আবার একই রকম টপিক থেকেও কিন্তু বারবার প্রশ্ন আসতেছে, রাইট? এখানে মাত্র 5টা টপিক দেওয়া আছে, এই 5টা টপিক থেকে বিগত সব বছরে শ্বসনতন্ত্র থেকে প্রশ্ন আসছে। কিন্তু তোমার শ্বসনতন্ত্র চ্যাপ্টারে কিন্তু আসলে অনেক টপিক আছে। তার মানে কি, সব টপিক আমাদের পড়ার দরকার নাই, কিন্তু যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে তার ইনস আউটস ডিটেলস সবকিছু আমাকে ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে চলো আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস শেষ করলাম, আমরা বুঝলাম যে আমাদের কোন ধরনের জিনিসপত্র পড়তে হবে। আমাদের শ্বসন তন্ত্র, সেটার গঠন কাজ, এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে দেখো প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস আমরা কি পেলাম, একটা জিনিস আমরা বুঝলাম যে মানুষের শ্বসন তন্ত্র, যেমন বিভিন্ন জায়গায় বায়ু পরিবহন অঞ্চল কোনটা, তারপরে হচ্ছে শ্বসন অঞ্চল কোনটা, এই অঞ্চলগুলো কোথায় কোন কাজ হয়, এই জিনিসটা আমাকে খুব ভালো করে জানতে হবে। সো শ্বসন তন্ত্রের গঠন, তাই না, শ্বসনতন্ত্রের গঠন প্লাস কাজ, এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্সের সাথে পড়তে হবে। এটা কিন্তু আমরা বুঝে ফেললাম প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে। এখানে অ্যালভিওলাসের থেকে প্রশ্ন আসছে, তাহলে আমরা অ্যালভিওলাস এই জিনিসটা থেকে কিন্তু আরো একবার প্রশ্ন আসতে পারে, কারণ অ্যালভিওলাস অনেক ইম্পর্টেন্ট। তাহলে অ্যালভিওলাস থেকে প্রশ্ন আসতে পারে, আমরা জানি। আচ্ছা, শ্বসনের শারীরবৃত্ত, অর্থাৎ কিভাবে তার মানে প্রশ্বাস নিঃশ্বাস, এই জায়গা থেকে কিছু প্রশ্ন আসে। সাইনোসাইটিস থেকে প্রশ্ন আসছে, রাইট? সো এই অংশগুলো অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। তাহলে আমাদের একটা কাজ শেষ, আমরা প্রশ্ন ব্যাংক কিন্তু অ্যানালাইসিস করে ফেললাম, তাই না? এইবার চলো আমরা একটা দ্রুত রিডিং দিব। তো রিডিং দেওয়ার সময় তো নিশ্চয়ই এখন নাই। সো আমরা যখন ক্লাস নিব তখন অবশ্যই এই পিডিএফ গুলো তোমাদেরকে আগেই দিয়ে দিব, এবং তোমরা কি করবা, বাসায় আগে থেকে ওটা দাগিয়ে একবার রিডিং পড়ে ফেলবা, ঠিক আছে? এরপরে হচ্ছে তুমি ক্লাসে আসবা। সো তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস তোমার কষ্ট করে করা লাগবে না, তুমি জাস্ট একবার রিডিং দিবা। আমরা আমাদের ক্লাসেই কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে তোমাকে ইম্পর্টেন্ট যত লাইনগুলো আছে এবং অ্যাক্টিভ রেকর্ড, এই 4টা স্টেপই তোমাকে একটা ক্লাসের মধ্যেই কমপ্লিট করে দিব। ইভেন প্র্যাকটিসও ক্লাসেই করাই দিব, কিভাবে আমি দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করি শ্বসন এবং শ্বাসক্রিয়া। ওকে, তাহলে শ্বসন শ্বাসক্রিয়ার মধ্যে আমি যখন দ্রুত রিডিং দিব, আমি বোঝার চেষ্টা করব যে এর মধ্যে কি কি আছে। শ্বসন তন্ত্র নিয়ে কথাবার্তা আছে, প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ে কথাবার্তা আছে, গ্যাসীয় পরিবহন যেমন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন হয় সেটা নিয়ে কথাবার্তা আছে, শ্বাস রঞ্জক নিয়ে কথা আছে, শ্বাসনালীর সমস্যা নিয়ে কথা আছে। সো শ্বাসনালীর সমস্যা মানে হচ্ছে সাইনোসাইটিস ওটাইটিস মিডিয়া, দুইটা রোগের কথাবার্তা বলা আছে। সো এই টপিক গুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা আমরা বুঝছি, শ্বসন তন্ত্র। এই প্রথম যে জিনিসটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝতে পারছি, তাই না? এই শ্বসন তন্ত্র এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গ্যাসীয় পরিবহন জায়গাটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে। হিমোগ্লোবিন থেকে তেমন প্রশ্ন দেখি না, কারণ হিমোগ্লোবিন থেকে আসলে প্রশ্ন আসে, বাট হিমোগ্লোবিনটা অন্য আরো অনেকগুলো চ্যাপ্টারেই কিন্তু আছে। এরপরে দেখো সাইনোসাইটিস থেকে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে তুমি বুঝতেই পারতেছো ইম্পর্টেন্ট জায়গা কিন্তু খুব বেশি না। ওকে, চল তাহলে আমরা শুরু করি। প্রথমে আসি, শ্বসনতন্ত্রের কয়টা অঞ্চল, টোটাল অঞ্চল আছে কয়টা শ্বসনতন্ত্রে। আমরা যদি চিন্তা করি, আমরা যে এই যে একটা ব্রিথ নিলাম, তাই না, এইটা একদম আমাদের মুখ থেকে বা নাক থেকে প্রবেশ করে কোন পর্যন্ত চলে গেল, এবং আবার যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করতেছি তখন কোথা থেকে উঠে এসে কোথায় শেষ হচ্ছে। এই যে যে পুরো এরিয়াটা, এটাকে আমরা 3টা ভাগে অঞ্চলে ভাগ করি। এটা আসলে ভাগ করার মতো কিছু না, বাট একটা কন্টিনিউয়াস ওয়ে, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে বা পড়ার সুবিধার্থে এটাকে 3টা জিনিসে ভাগ করে ফেলছি। প্রথম যে অঞ্চলটা, এটাকে আমরা বলি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। কেন? জাস্ট আমরা এখান থেকে বায়ু গ্রহণ করি, ত্যাগ করি। যেমন সম্মুখ নাসারন্ধ্র নাসা গহ্বর, পশ্চাৎ নাসারন্ধ্র নাসা গলবিল, স্বরযন্ত্র মানে ল্যারিংস পর্যন্ত। প্রশ্ন আসে যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল কোন পর্যন্ত বিস্তৃত, স্বরযন্ত্র পর্যন্ত। তো বুঝতে পারছো, তুমি হয়তো রিডিং করে চলে যাইতা, বাট কিভাবে প্রশ্ন আসে এটা যদি তুমি না জানো বা না বুঝো, তাহলে কিন্তু ষড়যন্ত্রটা আলাদা করে তোমার মাথায় ক্যাচ করবে না। সো অবশ্যই
এইভাবে করে তোমাকে প্রশ্ন কিভাবে আসে এটা জানতে হবে, বুঝতে হবে, এবং এটা জানার জন্য তোমাকে ভালো ক্লাস করতে হবে, এর কোনো বিকল্প নাই। সেকেন্ড জিনিস দেখো, বায়ু পরিবহন অঞ্চল। ষড়যন্ত্রের পরে আছে ট্রাকিয়া, আমরা একটু পরেই গঠনটা ছবি দেখব। ব্রঙ্কাই, প্রান্তীয় ব্রঙ্কিউল। এই প্রান্তীয় ব্রঙ্কিউলের পরে আছে শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি, এবং সবার শেষে আছে হচ্ছে কি অ্যালভিওলাস, তাই না? সবার শেষে কিন্তু আছে কি অ্যালভিওলাস। তাহলে শ্বসন অঞ্চল শুরু কোথায়, শেষ কোথায়? শ্বসন ব্রঙ্কিওলে শুরু, অ্যালভিওলাসের শেষ। ঠিক আছে? তাহলে দেখো এই দুটো লাল দিয়ে মার্ক করা মানে কি, এই দুই জায়গা থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, এবং যেহেতু এটা মার্ক করা আমাদের দাগানো বইয়ের মধ্যে, তুমি এমনিতেই বুঝতে পারবা যে এই জায়গাটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, ঠিক আছে, চলো তোমাদেরকে একটা ছবি দেখাই। এই যে দেখো, এই ছবিটা তোমাদের বইতেই আছে। তাহলে প্রথমে শুরু হচ্ছে কি নাসা গহ্বর বা নাসা ছিদ্র। এই নাসা ছিদ্র দিয়ে বায়ুটা প্রবেশ করলো, প্রবেশ করলো, প্রবেশ করলো, এই পুরো জায়গাটুকুকে বলি হচ্ছে আমরা নাসা গহ্বর। নাসা গহ্বর থেকে পিছন দিয়ে চলে আসলো বায়ুটা, এরপরে চলে আসলো নাসা গলবিল। নাসা গলবিল থেকে চলে আসলো এই যে ষড়যন্ত্রের এখানে, এইখানে থাকে হচ্ছে ষড়যন্ত্র, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র, ঠিক আছে? আচ্ছা, ষড়যন্ত্রের পরে কি শুরু হইলো? ট্রাকিয়া। এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়া আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এগুলো তোমরা এইচএসসি লাইফেই পড়ছো, তোমরা বেসিক জানো। তারপরও আমাদের ক্লাসগুলোতে আমরা একটু বেসিক কভার করব, কারণ আমরা জানি তোমাদের অনেকেরই বিভিন্ন জায়গায় গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে? সো গ্যাপ গুলো আমরা কভার করে দিব অবশ্যই। সো দেখো, ট্রাকিয়া আবার দুই ভাগ হয়ে গেল, এই দুইটা ভাগকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কাস, ঠিক আছে? এরপরে এই ব্রঙ্কাস গুলো আরো ভাগ হয়, আরো ভাগ হয়, ভাগ হইতে হইতে শেষ পর্যন্ত ব্রঙ্কিওল, শেষমেশ গিয়ে আমাদের থেকে কোথায় অ্যালভিওলাই। শেষমেশ একদম বায়ুটা বা অক্সিজেনটা কোথায় যায়? অ্যালভিওলাস, এই কথাটা মনে রাখতে হবে। এবং অ্যালভিওলাস গুলো এরকম হয়, ধরো এইভাবে আসতেছে, ব্রাঞ্চ করে করে বিভিন্ন ব্রাঞ্চ ট্রাঞ্চ আসতেছে, শেষে যে অ্যালভিওলাইটা থাকে, অ্যালভিওলাইটা থাকে এরকম একটা গোল্লা, বেলুনের মতো, ঠিক আছে? এবং এই অ্যালভিওলাই দিয়ে আসলে শ্বসন গ্যাসগুলো বিনিময় হয়, অক্সিজেন রক্তে আসে, কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে আবার বের হয়ে আমাদের ফুসফুসের মাধ্যমে বের হয়ে আসে। সো এই প্রথমে ওভারঅল পিকচারটা তোমার মাথায় থাকা খুব কিন্তু জরুরি। এইটাই বেশিরভাগ স্টুডেন্টের মাথায় থাকে না, এই ছবিটা ভালো করে সে বুঝে না, কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো কোনটার পরে কোনটা এটা বুঝে না। না বুঝে কি করে, এইগুলো মুখস্থ করতে যায়, তখনই ধরাটা খায়। কেন বলতো? কারণ হচ্ছে যখন তুমি না বুঝে মুখস্থ করতে গেলা, তুমি এই যে সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী অলফ্যাক্টরি কোষ থাকে তুমি পড়লা, অলফ্যাক্টরি কোষ অনেকবার নামগুলা পড়লা, জিনিসটা আসলে কিসের মধ্যে ছিল, কোথায় ছিল, কেনই বা ছিল অলফ্যাক্টরি কোষটা, এটার কাজ কি, এই জিনিসটা যদি তুমি না বুঝো, না আন্দাজ করতে পারো, তুমি কত মুখস্থ করবা? হাজার হাজার লক্ষ লক্ষ ইনফরমেশন এই পুরা বইতে। এবং বই তোমার একটা না, বই আছে তোমার ছয়টা, এবং সাধারণ জ্ঞান ইংলিশ আটটা। তো আটটা বই তোমাকে পড়তে হবে। তো এত এত ইনফরমেশন কখনোই কিন্তু মুখস্থ করে ভাইয়া পারবো না। ওকে, সো লাইভে যারা নতুন জয়েন করছো তাদের জন্য বলি, আমরা কিন্তু আমাদের যে অনগোয়িং সিরিজ 5, 6, 7 এবং 8 সেপ্টেম্বরে 4 দিন আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য কিভাবে পড়তে হয়, কোন সাবজেক্ট কিভাবে পড়তে হয় সেটার জন্য ক্লাস নিচ্ছি। এবং আজকের ক্লাসটা হচ্ছে জুওলজি কিভাবে পড়তে হবে। আগামীকালকে তোমাদের ডক্টর সুস্মিতা আপু ক্লাস নিবে উদ্ভিদ বিজ্ঞান কিভাবে পড়তে হবে। তারপরের দিন কেমিস্ট্রি হবে, যেটা আমি নিব। তারপরের দিন আবার ফিজিক্স হবে, সেটা তোমাদের সুস্মিতা আপু নিবে। সো এই ক্লাসগুলোতে তোমরা আশা করি যদি পার্টিসিপেট করো এবং শেষ পর্যন্ত থাকো, আমার এখানে উদ্দেশ্য না যে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করায় দেওয়া, সেটার জন্য আরো ফ্রি ক্লাস হবে 15 তারিখ থেকে। বাট আমার উদ্দেশ্য হচ্ছে একটা চ্যাপ্টার কিভাবে আসলে পড়বা, কি অ্যাপ্রোচে আগাবা, এইটা তোমাকে শেখানো। কেমন? ঠিক আছে, কারণ বায়োলজিতে কি আমরা কি জানি, বায়োলজিতে কত মার্কস থাকে বলো তো? বায়োলজিতে মার্কস থাকে হচ্ছে 30। তো বায়োলজিতে যে 30 মার্কস থাকে, এই 30 মার্কসের মধ্যে সাধারণত জুলজি থেকে আসে প্রায় 16 বা 18, 16-র বেশি আসে আসলে। আর বোটানি থেকে 13 বা 14 মার্কস আসে, ঠিক আছে? জুলজি থেকে একটু বেশি আসে সাধারণত। সো এই দুইটা সাবজেক্টে 30 মার্ক, বুঝো 100 মার্কের মধ্যে 3 ভাগের 1 ভাগ মার্কস জাস্ট এই একটা সাবজেক্টে। এবং এই একটা সাবজেক্ট তাহলে কত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সাবজেক্টটাতে এত ইনফরমেশন, হাজারবার পড়লেও মনে হয় যে পড়া শেষ হয়নি। সো এটাকে খুবই যত্ন সহকারে গুছায় ট্রিগোনোমেট্রি পড়তে হবে, যাতে শুধু পড়লেই কিন্তু হবে না। আমি বলি এরকম একটা, দেখো তোমাদের সবার ব্রেনটা হচ্ছে এইরকম, ঝুড়ি আছে,
কিন্তু নিচে কোনো তলা নাই। তোমরা পড়ো পড়ো পড়ো, ইনফরমেশন দাও, ইনফরমেশন দাও, মাথার মধ্যে ইনফরমেশন দাও, কিন্তু সব ইনফরমেশন 2 দিন পরে নিচ দিয়ে হাওয়া হয়ে যায়। এই লিকি বাকেটটাকে আটকাইতে হবে, যাতে যা পড়বা এটা যাতে মাথার ভিতরে থাকে। সেটার জন্য 2টা কাজ, একটা হলো বুঝে বুঝে পড়তে হবে, কোনটা কেন পড়তেছি নিজেকে জিজ্ঞেস করতে হবে, এবং অবশ্যই ওই যে 7টা স্টেপের কথা বললাম 7টা স্টেপ ফলো করতে হবে। ঠিক আছে? তো আমরা আছি হচ্ছে কয় নাম্বার স্টেপে? 3 নাম্বার স্টেপে। প্রশ্ন ব্যাংক অ্যানালিসিস করছি, দ্রুত একবার রিডিং করছি, এখন আমরা দাগানো লাইনগুলো, ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা পড়তেছি। ঠিক আছে? তাহলে আসো, আমাদের প্রথম হচ্ছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তাহলে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে আছে সম্মুখ নাসারন্ধ্র, প্রথমেই বলছি। পরে আছে নাসা গহ্বর, তারপরে আছে পশ্চাৎ নাসারন্ধ্র, তারপরে আছে নাসা গলবিল, তারপরে আছে ষড়যন্ত্র। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের কি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তাহলে কি কি পড়বো এখান থেকে? দেখো, সব পড়বো না আমরা। এই যে যে নাসারন্ধ্র, এই নাসারন্ধ্রটার কাজ কি আসলে? দেখো তো, নাসারন্ধ্রের কাজ আসলে কি আমাকে বলো তো। নাসারন্ধ্রের কাজ আসলে কিছুই না, জাস্ট এই পথে বায়ু দেহের ভিতরে প্রবেশ করে। এইটুকু মনে রাখলেই আমার এনা শেষ। নেক্সটে আমি চলে যাব নাসা গহ্বর। নাসা গহ্বরের কাজ কি? এই যে নাকের ভেতরে যে আমার জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে নাসা গহ্বর। এইটার ভিতরে 2 ধরনের কোষ থাকে, আমাকে এত পড়ার মধ্যে মনে রাখতে হবে। এর মধ্যে 2 ধরনের কোষ থাকে। কি কি? একটা হচ্ছে সিলিয়াযুক্ত মিউকাস কোষ, আর একটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ। এই 2টা জিনিস মনে রাখতে হবে। কোথায় থাকে? এই নাসা গহ্বরের মধ্যে 2 ধরনের কোষ থাকে, একটা সিলিয়া আছে মিউকাস কোষ, আর একটা হচ্ছে অলফ্যাক্টরি কোষ। 2টার 2 রকম কাজ। যেটা সিলিয়া যুক্ত কোষ, যেটা সিলিয়া যুক্ত কোষ অর্থাৎ যেটা একটু চুল চুল থাকে, এই সিলিয়ার কাজ হচ্ছে ধুলাবালি এবং রোগ জীবাণু আটকে দিবে। আমরা তো শ্বাস নেওয়ার সময় কি অনেক ধুলাবালি, অনেক রোগ জীবাণু কিন্তু আমাদের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। সো ওই জিনিসটাকে আটকায় দেয় কে? এই সিলিয়া যুক্ত মিউকাস কোষ। আর অলফ্যাক্টরি কোষের কাজ কি? আমাদের ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সাহায্য করে। সো তুমি জাস্ট নিঃশ্বাস মানে প্রশ্বাস নিলেই হবে না, তাই না? তোমার আশেপাশে যদি কোনো সুঘ্রাণ থাকে বা দুর্গন্ধ থাকে, ওটা তোমাকে বুঝতে হবে। এই বোঝার কাজটা কি করে? অলফ্যাক্টরি কোষ। তাহলে দেখো, আমরা জাস্ট 3টা ইনফরমেশন পড়লাম। একটা হচ্ছে নাসা রন্ধ্র দিয়ে বায়ু প্রবেশ করে। নাসা গহ্বরের মধ্যে 2 ধরনের কোষ আছে, একটা সিলিয়া যুক্ত, একটা অলফ্যাক্টরি। শেষ? মনে রাখতে পারবো না? আশা করি পারবো। নেক্সট চলো পশ্চাৎ নাসারন্ধ্র। মানে কি? সামনে নাসারন্ধ্র আছে 2টা, তাই না? ঠিক এই নাসা গহ্বর পার হইলেও এখানে একটা পশ্চাৎ নাসারন্ধ্র আছে, যেটা দিয়ে এই নাসা গলবিলের সঙ্গে কানেক্টেড হয়। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোয়ানা। এই নামটা মনে রাখা জরুরি। এই জিনিসটাকে আমরা বলি কি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কোয়ানা। মনে থাকবে? বুঝতে পারছি? কোয়ানা। জাস্ট নামটা মনে রাখবো, পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম হচ্ছে কোয়ানা। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এইটার কাজ কি? এই ছিদ্রপথে বাতাস নাসা গলবিলে প্রবেশ করে। তাহলে দেখো, তুমি যদি চিত্রটা বোঝো, এটার কাজ, নাসার অন্ধ্রের কাজ বা কোয়ানার কাজ, এটা কি আসলে আলাদা করে মনে রাখার কিছু আছে? নাই। এখন আসে একটা মজার জিনিস দেখাই দিই, অলফ্যাক্টরিটা কিভাবে মনে রাখবে। তোমার অলফ্যাক্টরিটা কোথায় থাকে? আমি কি বলছিলাম? এই যে, সো এই জায়গাটা অলফ্যাক্টরি কোষ থাকে, তাই না? আমাদের নাসা গহ্বরের মধ্যে এই যে আমি কালো কালো ডট ডট দিয়ে দেখালাম। এই অলফ্যাক্টরি থেকে অলফ্যাক্টরি স্নায়ু বের হয়। অলফ্যাক্টরি স্নায়ু বের হয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে যায়। সো সো দ্যাট এই ঘ্রাণ উদ্দীপনাগুলো অলফ্যাক্টরি স্নায়ুর মাধ্যমে এখানে চলে যেতে পারে। এবং ওই অলফ্যাক্টরি স্নায়ুর একদম সামনের মাথায় থাকে হচ্ছে অলফ্যাক্টরি কোষ। এই অলফ্যাক্টরি কোষ যখন স্টিমুলেট হয়, ওই স্টিমুলেশনটা নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে যায়, তখন আমরা বুঝি যে এটা একটা সুগন্ধ নাকি দুর্গন্ধ। বুঝছো? তো এইভাবে যদি তুমি একটু ছবিটা মনে রাখতে পারো, তোমার বায়োলজি পড়া মনে রাখা কিন্তু খুবই ইজি। ছবি মনে রাখতে হবে, প্রচুর ছবি দেখতে হবে, ছবি মনে রাখতে হবে। তোমাদের বইয়ের ছবি তেমন একটা ভালো না, আমি নেট থেকে ছবি দিয়েই দেখাতাম, কিন্তু যেহেতু বইটা সবসময় তোমাদের সামনে থাকবে, এই জন্য বইয়ের ছবি দিয়ে দেখাচ্ছি। বাট তোমরা কিন্তু জাস্ট একটু ইন্টারনেটে সার্চ করলে আরো অনেক ভালো ভালো ছবি পাবা। কেমন? ঠিক আছে। তাহলে এরপরে আসো নাসা গলবিল, তেমন কিছু ইম্পর্টেন্ট না। ষড়যন্ত্র টপিকটা একটু দেখো, কত মজা জিনিসটা। লাল কতগুলা দাগ দেখছো? তার মানে এই ষড়যন্ত্র টপিকটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে। এবং তুমি বুঝতেই পারছো, তুমি যখন পড়াশোনা করবা, ষড়যন্ত্রের একটা লাইনও বাদ দেওয়া যাবে না, এই পুরো জিনিসটাই খুব সুন্দর করে পড়তে হবে।
আসো আমরা পড়ি। ষড়যন্ত্রের ইংরেজি নামটা হচ্ছে ল্যারিংস। বেশিরভাগ সময় টিচাররা মেডিকেলের জন্য যারা প্রশ্ন করবে সে হয়তো ষড়যন্ত্র বলবেই না, কারণ সে ল্যারিংস শুনতে শুনতে, আমরা ল্যারিংস শুনতে শুনতে অভ্যস্ত। সো বড় বড় প্রফেসররা যেহেতু প্রশ্ন করে, হ্যাঁ, সো তারা হয়তো ষড়যন্ত্র লিখবেই না, সে হয়তো ডিরেক্ট ল্যারিংস লিখে দিবে। অবশ্যই ইংরেজি টার্মস গুলো একটু পড়তে হবে। সো কি কি প্রশ্ন আসতে পারে দেখো। এই যে ল্যারিংস, তোমার প্রথম প্রশ্ন আসবে যে ল্যারিংসটা কি দিয়ে গঠিত, তাই না? কি দিয়ে গঠিত, এটা কি দিয়ে বানাইছে ল্যারিংসটা? যে এখান থেকে স্বর উৎপন্ন হয়, মানে আমরা যে কথা বলি, যে কথা বলতেছি, সাউন্ডটা যে উৎপন্ন হচ্ছে কোথাও, কার কারণে উৎপন্ন হচ্ছে? স্বরযন্ত্রের কারণে। এই যন্ত্রটা বা এই মেশিনটা দিয়ে আমাদের কথাটা উৎপন্ন হচ্ছে। তাহলে কি এমন জিনিস দিয়ে বানাইছে যে এটা একটা সাউন্ড প্রডিউস করতে পারে? এইখানে মেজর তিনটা কার্টিলেজ আছে বা তরুণাস্থি আছে। কয় ধরনের? তিন ধরনের তরুণাস্থি আছে। একটার নাম হচ্ছে থাইরয়েড, একটা হলো ক্রিকয়েড, একটা হলো অ্যারিটিনয়েড। দেখো নামে মিল আছে না? থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড। থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড। মনে থাকবে? ঠিক আছে। তিন ধরনের তরুণ আছে, তিনটা না কিন্তু, এগুলো কিন্তু নাম্বার আলাদা, ঠিক আছে? আচ্ছা, এই যে যে তিনটা, এই তিনটার মধ্যে থাইরয়েডটা হচ্ছে সবচেয়ে বড়। এই থাইরয়েডটা হচ্ছে সবচেয়ে বড়, এবং এই থাইরয়েড তরুণাস্থি যেহেতু সবচেয়ে বড়, এটা পুরুষদের ক্ষেত্রে যে গলার এখানে দেখা যায় একটু উঁচু হয়ে থাকে। দেখো, এই ছবি দেখলে তুমি দেখবে যে এই জায়গাটা উঁচু হয়ে আছে না? ছেলেদের এখানে উঁচু হয়ে থাকে না? এটাকে আমরা কি বলি? অ্যাডামস অ্যাপেল বলি, তাই না? আমাদের আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের কাহিনী থেকে আমরা এটাকে অ্যাডামস অ্যাপেল বলি। তো তাইলে আমরা কি কি ইনফরমেশন জানলাম? ষড়যন্ত্র, আরেক নাম ল্যারিংস, তিন ধরনের তরুণাস্থি থাকে, থাইরয়েড, ক্রিকয়েড, অ্যারিটিনয়েড। সবচেয়ে বড়কে থাইরয়েড, একে আমরা বলি হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এবং এই অ্যাডামস অ্যাপেল, এই জিনিসটা কিন্তু ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে দেখো, তুমি যদি সুন্দর মতো একটু মনোযোগ দিয়ে পড়ো, এই বছরও ভর্তি পরীক্ষা এখান থেকে কোনো না কোনো একটা কোশ্চেন আসবে এবং তুমি পারবা। এমন কঠিন কিছুই না, জাস্ট যেটা পড়তেছো ওইটা একটু মনোযোগ দিয়ে পড়া, আর কিছু না। ঠিক আছে? রাইট, ঠিক আছে, আমরা যাই। এখন দেখো, এইখানে পরের লাইনে কি বলছে? ষড়যন্ত্রের উপরে থাকে একটা ছোট্ট এপিগ্লটিস, এবং এইখানে থাকে সরলরজ্জু বা ভোকাল কর্ড। তাহলে ভোকাল কর্ড একটা জিনিস, এপিগ্লটিস একটা জিনিস, এই দুটা কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। ভোকাল কর্ড হচ্ছে আমাদের 6টা ভোকাল কর্ড থাকে। তোমরা গিটার দেখছো না সবাই? আমরা তো সবাই গিটার দেখছি, তাই না? আমরা সবাই গিটার দেখছি, তাই না? আমি একটা খুব বাজে দেখতে গিটার রাখাই, ধরো এইরকম একটা গিটার। ওকে, সো গিটার এরকম মাঝখানে একটা গোল্লা থাকে, সো এরকম ভাবে তার থাকে, তাই না? এইরকম তার থাকে, 6টা তার থাকে। ঠিক আছে, এই তারগুলো নাড়াচাড়া করলেই কিন্তু গিটারের শব্দটা উৎপন্ন হয়, তাই তো? তারগুলো নাড়াচাড়া করলে গিটারের শব্দটা কিন্তু উৎপন্ন হয়। ঠিক সেম ভাবে এখানে গিটারে যেরকম 6টা তার থাকে, আমাদের এই ল্যারিংস এর মধ্যে 6টা তার আছে। এই তারগুলাকে আমরা বলি ভোকাল কর্ড। এবং এই বাতাস যখন ভেতরে যায় বাইরে আসে, বাতাসের নাড়াচাড়ার কারণে তারগুলো নাড়াচাড়া হয়, এবং ওই কর্ডগুলো নাড়াচাড়া করার কারণে শব্দ তৈরি হয়। বুঝতে পারছো? তো এই জন্য ভোকাল কর্ড বা স্বরজ্জুটা মনে রাখতে হবে। কয়টা থাকে? 6টা। ওকে, এখন আসো এপিগ্লটিস। এই জিনিসটা কি? এপিগ্লটিস খুব মজার একটা জিনিস, আমি তোমাদের একটু দেখাই। দেখো, তোমরা কি বুঝতে পারতেছো? ক্লাসগুলো কি বুঝতে পারতেছো? আমি কি কমেন্টস গুলো একটু দেখি। ওকে, ঠিক আছে, তোমরা দেখো। এখন তাহলে আমাদের এপিগ্লটিস জিনিসটা কি দেখো তো। এই যে ধরো, আমাদের নাসা গহ্বর, এটা হচ্ছে আমাদের নাক। সেই নাক দিয়ে বাতাসটা ঢুকলো। আবার আমরা যখন কিছু খাই, এই খাদ্য কণাটাও কিন্তু মুখ দিয়ে ঢুকে, তাই না? খাদ্য কণাটাও মুখ দিয়ে ঢুকে। এখন এই বাতাস যেই রুটে আসতেছে, এই খাবারটাও কিন্তু সেম রুটে আসতেছে। আসার পরে বাতাসের জন্য লাইন হচ্ছে এইটা, খাবারের জন্য লাইন হচ্ছে তার পিছনে। বাতাসের যে লাইন, এটাকে আমরা কি বলি? ট্রাকিয়া, তাই না? এই যে বাতাসটা যে টিউব দিয়ে যাবে, এটাকে আমরা বলবো ট্রাকিয়া। আর খাবারটা যে টিউব দিয়ে যাবে, এটাকে আমরা বলি অন্ননালী বা ইসোফেগাস, তোমরা জানো, তাই তো? অন্ননালী বলি। তাহলে এখন ঘটনা হচ্ছে, যদি বাতাসের জায়গা দিয়ে খাবারটা ঢুকে যায়, তাহলে কি হবে? অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না? আমাদের শ্বাসনালীর মধ্যে খাবার ঢুকে গেলে আটকে যাবে।
এবং আমরা তখন শ্বাস নিতে পারবো না। এই খাদ্যনালীর মধ্যে দিয়ে বাতাস ঢুকলে কোনো সমস্যা নেই, বাতাস তো যে কোনো জায়গায় যেতে পারে। বাট যদি শ্বাসনালীর মধ্যে দিয়ে খাবার চলে যায় তো তাহলে কিন্তু আমরা দম বন্ধ হয়ে মারা যেতে পারি, এবং এই কারণে কিন্তু অনেকে মারাও যায়। So, আমাদের একটা ন্যাচারাল প্রোটেকটিভ সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ন্যাচারাল একটা প্রোটেকটিভ সিস্টেম দিয়ে দিয়েছেন কি, এইখানে একটা ঢাকনার মতো আছে, এইখানে এই শ্বাসনালীর উপরে একটা কি আছে, ঢাকনার মতো আছে। যখন একটা খাবার আসে এখানে, যখন সেখানে একটা খাবার আসে, এই খাবারটাই ঢাকনার উপর দিয়ে স্লিপ করে পিছনে ইসোফেগাস বা অন্ননালীর মধ্যে চলে যায়। আর যখন বাতাস ঢুকে তখন আর এই ঢাকনাটা আটকানো থাকে না, খোলাই থাকে। আর যখন আমরা খাবার খাই তখন এই ঢাকনাটা আটকায় যায়, সো দ্যাট এই ঢাকনাটা দিয়ে মানে শ্বাসনালীর মধ্যে ঢুকতে না পারে খাবারটা। এই যে যে ঢাকনাটা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে এপিগ্লটিস। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি এপিগ্লটিস। এপিগ্লটিস খাদ্য গলদকরণের সময় ষড়যন্ত্রের মুক্তি বন্ধ করে দেয়, এবং এইটাই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। তোমরা দেখবা, এই যে দেখো, এই যে দেখো প্রশ্নটা দেখো তো, আসছে না? 2020-21 সালেই আসছে, খুব বেশি দিন আগে না, 20-21 সালেই আসছে। নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় ষড়যন্ত্রের ছিদ্র বন্ধ করে দেয় বলো তো? এপিগ্লটিস, কথা হচ্ছে এখানে এপিগ্লটিস জিনিসটা কি আছে দেখো, দেখো তো। এপিগ্লটিস নাই, তার বদলে সব বাংলায় আছে। জিহ্বা না, এটা তুমি জানো। কোয়া না তো পশ্চাৎ নাসারন্ধ্র, এটা না জানো। বলো তো কোমল তালু নাকি আলজিহ্বা, কোনটা হবে এপিগ্লটিসের মিনিং? মানে কে বলতে পারবে, বলো? কোমল তালু নাকি আলজিহ্বা, কে বলতে পারবে? কে বলেছে? আচ্ছা, তাজ কে বলেছে এপিগ্লটিস? ইয়েস, এপিগ্লটিস, ঠিক আছে। এপিগ্লটিস তো ইংরেজি, বাট বাংলাটা জানতে হবে, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আমরা যখন পড়বো, এইভাবে যখন আমরা পড়বো, তখন আমাদের দেখো কোনো প্রশ্নই কঠিন লাগবে না, রাইট? ঠিক আছে, এবার আসো বায়ু পরিবহন অঞ্চল। তাহলে আমরা বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল পড়া শেষ। আমরা একটু নিচের দিকে আসলাম, পরিবহন অঞ্চল। পরিবহন অঞ্চলের মধ্যে কি আছে? ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়ার পরে আছে হচ্ছে ব্রঙ্কাস। তার মানে এই ছবিটায় যদি আমরা যাই, এই ছবিটায় যদি আমরা দেখি, এই যে ট্রাকিয়াটুকু এবং ব্রঙ্কাস গুলা, এইটুকু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরিবহন অঞ্চল। এর উপরে যা কিছু ছিল গ্রহণ ত্যাগ অঞ্চল, এইটুকু হচ্ছে পরিবহন অঞ্চল। এবং পরিবহন অঞ্চলের পরে আছে, পরিবহন অঞ্চলের পরে কি আছে বলো? শ্বসন অঞ্চল, যেখানে অ্যাকচুয়ালি গ্যাসটা বিনিময় হয়, এক্সচেঞ্জ হয়, সেটা হচ্ছে শ্বসন অঞ্চল। ওকে, ঠিক আছে। এখন আসো পরিবহন অঞ্চল। তাহলে প্রথমে আছে পরিবহন অঞ্চলের প্রথম অংশটুকুর নাম কি? ট্রাকিয়া। ট্রাকিয়া কি দিয়ে তৈরি? 15 থেকে 20টা তরুণাস্থি দিয়ে তৈরি। এই তরুণাস্থি গুলো কি আকৃতির? সি আকৃতির। তোমরা কি বুঝতে পারতেছো? আমরা যাই পড়ি, যাই পড়তে যাই, প্রথমে আমরা জানতে চাচ্ছি ওটা কি দিয়ে তৈরি, গঠন কি, তারপরে জানতে চাচ্ছি ওটার কাজ কি। তাহলে ট্রাকিয়ার গঠন কি, ট্রাকিয়ার কাজ কি, বুঝতে পারছো? পড়ার প্যাটার্ন কি বুঝতে পারতেছি আমরা? এইভাবে করে পড়তে হবে। তুমি যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, এইভাবে করে যদি তুমি না পড়ো, ট্রাস্ট মি, তোমার একটা ইনফরমেশন মনে থাকবে না। তুমি অনেক পড়বা, অনেক পড়তে পারবা, সব লাইন ভাজা ভাজা করে ফেলবা, তুমি ভুলে যাবা সব। ঠিক আছে, ওকে। তাহলে ট্রাকিয়ার গঠনে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, এটা তরুণাস্থি নির্মিত। কয়টা? 15 থেকে 20টা। তরুণাস্থি গুলো কি আকৃতি? সি আকৃতির। ট্রাকিয়ার কাজ কি? ট্রাকিয়া চুপসে যায় না। কেন? কারণ এটা তরুণাস্থি নির্মিত। ট্রাকিয়া যদি চুপসে যাইতো তাহলে কি আমাদের বাতাস ঢুকতে পারতো? ঢুকতে পারতো না। ট্রাকিয়াটা অবশ্যই সবসময় খোলা থাকতে হবে। যদি মাসেলের হইতো এটা তো কিন্তু চুপসে যেতে পারতো। যেহেতু তরুণাস্থির একটু শক্ত টাইপের জিনিস, সো এটা কিন্তু কখনো চুপসে যাবে না। আর একটা হচ্ছে ট্রাকিয়ার অন্তঃপ্রাচীরে কি থাকে? সিলিয়া থাকে। এই সিলিয়ার কাজ কি জানো? সিলিয়া সেই আমাদের নাসা গহ্বরে যেরকম সিলিয়া থাকে, সিলিয়াযুক্ত কোষ থাকে, এখানেও সিলিয়া থাকে। এগুলার কাজ হচ্ছে কোনো ধুলাবালি জীবাণু যদি এই পর্যন্ত চলেও আসে, যাতে এটাকে আমরা বের করে দিতে পারি, উল্টা দিকে ঝাড়ু দিয়ে বের করে দিতে পারি। ঠিক আছে, তাহলে ট্রাকিয়ার গঠন করছি, কাজ করছি। এবার আসো ব্রঙ্কাস। তাহলে ব্রঙ্কাসটা কি? আসো আমরা এখানে দেখি আমাদের ব্রঙ্কাসটা আসলে কি, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের ব্রঙ্কাসটা কি চলো দেখি। এইটা হচ্ছে আমাদের ট্রাকিয়া নামলো।
এইখানে একটা ব্রঙ্কাস, এইখানে একটা ব্রঙ্কাস। এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। মানে ধরো একটা মানুষ দেখতেছো এইভাবে, তো মানুষের ডান পাশেটা, বাম পাশেটা। তো একটা ট্রাকিয়া সে দুইটা ব্রঙ্কাসে ভাগ হয়, একটা ডান একটা বাম। প্রথম যে ব্রঙ্কাসে ভাগ হলো এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি বা 1 ডিগ্রি বলতে পারো, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। কি ব্রঙ্কাস? প্রাইমারি ব্রঙ্কাস। এই প্রাইমারি ব্রঙ্কাসটা আবার ভাগ হয়, এই ভাগ হওয়া অংশগুলো আবারও ভাগ হয়। এখন কথা হচ্ছে এইগুলাকে কি বলে? তাহলে সিরিয়াল আছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এরকম আসে, বা অন্য নাম দিয়েও তুমি বলতে পারো, সেই নামগুলো এখানে বলা আছে। দেখো তো কি, এই যে প্রথম যে ভাগটা হয়, একটাকে আমরা বলি ডান ব্রঙ্কাস এবং আরেকটা বলি কি বাম ব্রঙ্কাস, ঠিক আছে। একটাকে বলি ডান এবং আরেকটা বলি বাম। এখন ডান ব্রঙ্কাস যেটা, অর্থাৎ এই যেটা, এইটা অপেক্ষাকৃত কেমন বলো, চওড়া। এটা কিন্তু একটু মোটা এবং এটা একটু ছোট। এটার একটা ইম্পর্টেন্স আছে, যে ডানটা এবং বামটা একটু আলাদা। এই ডিফারেন্সটার একটা খুবই মেজর একটা ইম্পর্টেন্স। তোমরা কি জানো? না, আমাদের শ্বাসতন্ত্রে যত রোগ হয় আমাদের ডান ফুসফুসে বেশি এফেক্ট করে। কেন জানো? কারণ হচ্ছে এটাই, যে এই ব্রঙ্কাসটা একটু ছোট এবং চওড়া। সো জীবাণু টিবাণু আসলে না সরাসরি ডান ব্রঙ্কাস দিয়ে ইজিলি রাইট লাংয়ে চলে আসতে পারে লেফট লাংয়ের চেয়ে, বুঝছো? সো এই জন্য কিন্তু ডান ফুসফুসে বেশি রোগ হয়, ঠিক আছে। তাহলে এই যে ডান ব্রঙ্কাস, এটা কয় ভাগে ভাগ হয়? 3 ভাগে ভাগ হয়। সো তাহলে দেখো এখানে আমি লিখছি 1, সো 1 2 3। সো ডান ব্রঙ্কাসটা ভাগ হলো কয় ভাগে? 3 ভাগে। আর বাম ব্রঙ্কাসটা কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। কেন বলতো? তারও মজার কারণ আছে। এইটা 3 ভাগ কারণ হচ্ছে এই যে পুরা ফুসফুসটা থাকে না, এই ফুসফুসটা আসলে 3 ভাগে ভাগ করা যায়। আর বাম ফুসফুসটাকে তুমি 2 ভাগে ভাগ করতে পারবে। সেই জন্য এই 2 ভাগের মধ্যে 2টা ঢুকে, আর এইখানে 3 ভাগের মধ্যে 3টা ঢুকে। তাহলে দেখো ডান ব্রঙ্কাস 3 ভাগে ভাগ হয়ে ডান ফুসফুসের 3টি খণ্ডে প্রবেশ করে। মুখস্থ করার কোনো দরকার আছে? ছবি মাথায় আছে, এটা আজীবন মনে থাকবে। এরপরে কি? বাম ব্রঙ্কাস। বাম ব্রঙ্কাস 2 ভাগে ভাগ হয়ে 2টা খণ্ডে প্রবেশ করে। মুখস্থ করার দরকার আছে? নাই, ঠিক আছে। এরপরে এই ব্রঙ্কাস গুলো আরো ভাগ হয়, বলছি না এগুলো আরো ভাগ হয়। এই ভাগগুলোকে তখন আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল। এবং এই ব্রঙ্কিওল গুলোর মধ্যে একটাকে আমরা বলি প্রান্তীয় এবং আরেকটাকে বলি শ্বসন ব্রঙ্কিওল। এগুলোর মধ্যে কোনো তরুণাস্থি থাকে না। তাহলে এই ব্রঙ্কাস পর্যন্তই আসলে তরুণাস্থি থাকে, এরপরে আর তরুণাস্থি থাকে না। তরুণাস্থি না থাকার ইম্পর্টেন্সটা কি কেউ বলতে পারবা? কারণ হচ্ছে ওখান থেকে শ্বসন অঞ্চল শুরু হয়ে যায়। ওই তরুণাস্থি থাকলে তার গ্যাসের এক্সচেঞ্জটা হইতে পারতো না। যেহেতু তরুণাস্থি নাই, দ্যাটস ওয়াই ওখান থেকে গ্যাসের এক্সচেঞ্জ হতে পারে। সবকিছু লজিক্যাল। তোমরা যেরকম ম্যাথ পড়া লজিক্যাল, কেমিস্ট্রি পড়া লজিক্যাল, বায়োলজিটাও কিন্তু লজিক্যাল। হয়তো তোমরা এতদিন এইভাবে পড়ো নাই, দ্যাটস ওয়াই হয়তো মনে হয় যে এটা শুধু মুখস্থ, বাট এটা লজিক্যাল। কেন তরুণাস্থি নাই? কারণ হচ্ছে তোমার তরুণাস্থি থাকলে ওখান থেকে গ্যাসের এক্সচেঞ্জ হবে না, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা শ্বসন অঞ্চলে চলে আসছি। তো শ্বসন অঞ্চলের মধ্যে প্রথমেই যেটাকে আমরা বলছি ফুসফুস, আসলে এগুলো সব ফুসফুসের মধ্যে, বাট ফুসফুসটা আলাদা করে শ্বসন অঞ্চলে আমরা পড়ি। তাহলে দেখো ফুসফুসের এখানে অনেকগুলো লাইন দাগানো। এখান থেকে ভর্তি পরীক্ষা কোনো প্রশ্ন আসে নাই, বাট আসবে, যে কোনো বারে আসবে, এবারে আসতে পারে। এখানে অনেকগুলো লাইন দাগানো আছে। এই এতগুলো লাইন আমি তোমাকে বই থেকে পড়াবো না, আমি তোমাকে জাস্ট একটা ছবির মধ্যে পড়াই দিব। তুমি একটা লাইনও যদি বই থেকেও নাও পড়ো, তোমার মুখস্থ থাকবে, ঠিক আছে। দেখাই দিয়ে আসো কিভাবে মুখস্থ থাকবে, এটা আমি দেখাই দিই। দেখো, তাহলে আমরা যেটা ফুসফুস আঁকি সহজ ভাষায়, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা ডান ব্রঙ্কাস, এটা বাম ব্রঙ্কাস। এইখানে একটা ফুসফুস, এইখানে একটা ফুসফুস। এই ফুসফুসটা এখানে একটু এরকম একটু বাঁকা। কেন জানো? এটা কি বলতে পারবা কেন? কারণ হচ্ছে এই জায়গাটায় না, এই জায়গাটা একটা হার্ট থাকে, ঠিক আছে। হার্টটা এখানে এইভাবে থাকে। সো দ্যাটস ওয়াই এই ফুসফুসটা একটু এখানে একটু কার্ভ আছে। বোঝা গেছে? ওকে, যাই হোক, এটা আমাদের এখন আলোচ্য বিষয় না। সো এই ফুসফুসটা কয় ভাগে বিভক্ত? টোটাল 3 ভাগে বিভক্ত।
আর এই ফুসফুসটা দুই ভাগে বিভক্ত, লেফট এবং রাইট। তাহলে ডানটা হচ্ছে 3 ভাগ, বাম লেফটেরটা হচ্ছে 2 ভাগ। সোজা ভাষা মনে থাকবে? অবশ্যই থাকবে। এরপরে আসো, আমাদের বাম ফুসফুস, এটা একটু দেখে কি বড় মনে হচ্ছে না ছোট মনে হচ্ছে? এটা একটু ছোট। এটার ওজন হচ্ছে 565 গ্রাম। তাহলে এটা যদি একটু বড় হয়, এটা কত হতে পারে? 625 গ্রাম। ঠিক আছে, গেল। এটায় খন্ড কয়টা? 3টা। এটায় খন্ড কয়টা? 2টা। ওকে। আচ্ছা, এই ফুসফুসের ঠিক বাইরে, এটা তো ফুসফুস, এর বাইরে একটা দ্বিস্তরী পর্দা থাকে। আমি এক সাইডে আঁকাচ্ছি, এখানে একটা দ্বিস্তরী পর্দা থাকে এরকম। ঠিক আছে, একটা দ্বিস্তরী পর্দা থাকে। এই পর্দার বাইরের যে লেয়ারটা এবং ভেতরের যে লেয়ারটা, দুইটার দুই রকম নাম। এবং এই দুইটার মাঝখানে আছে খুব মজার একটা জিনিস, এর ভেতরে দুইটা লেয়ারের মাঝখানে একটা ফ্লুইড থাকে। তাহলে 3টা জিনিসেরই আমার নাম জানতে হবে। বাইরের লেয়ারটার নাম কি, ভেতরের লেয়ারটার নাম কি, এবং এই যে ভেতরে যে একটা ফ্লুইড দেখতে পাচ্ছ, এই ফ্লুইডটার নাম কি? বাইরের যে লেয়ারটা, এটাকে আমরা বলি প্যারাইটাল প্লিউরা। ফুসফুসের মেইন পর্দাটার নাম হচ্ছে প্লুরা বা প্লিউরা। প্লিউরাটা 2 স্তর বিশিষ্ট। বাইরের স্তরটা প্যারাইটাল, বাইরের স্তরটাকে আমরা বলি কি? প্যারাইটাল প্লিউরা। ভেতরের স্তরটাকে আমরা বলি ভিসেরাল প্লিউরা, কারণ ভিসেরা বা ফুসফুসের সাথে লেগে আছে। ওকে, তাহলে মনে থাকবে প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। প্যারাইটাল মানে বাইরে, ভিসেরা মানে যেটা আমার অর্গানের সাথে বা অঙ্গের সাথে লেগে আছে, এটা হচ্ছে ভিসেরা। আর এই যে মাঝখানে যে ফ্লুইডটা থাকে, এটার নাম জানার জন্য কোনো জিনিয়াস হওয়ার দরকার নেই, জাস্ট প্লুরার মধ্যে থাকে প্লুরাল ফ্লুইড। ঠিক আছে, সোজা পারবো। তাহলে দেখো, এটা হয়ে গেল। এখন এই যে যে আমাদের ব্রঙ্কাসটা ঢুকছিল আমাদের ফুসফুসের মধ্যে, এই পাশে ফুসফুসের মধ্যে ঢুকছিল, এই যেই জায়গাতে ঢুকে, এখানে কিন্তু শুধু এই পাইপটাই ঢুকে না, এর সাথে অনেক কিছু ঢুকে। এর সাথে রক্তনালী যায়, এর সাথে শিরা যায়, লসিকা তন্ত্র যায়, নার্ভ যায়, অনেক কিছু যায়, সবকিছুই একটা জায়গা দিয়ে ঢুকে। ঠিক আছে, একটা মনে করো একটা বড় পাইপ, সেই পাইপের মধ্যে দিয়ে ছোট ছোট অনেক পাইপ যাচ্ছে। এই যে যে বড় পুরো পাইপটা যেটার মধ্যে সবগুলো যাচ্ছে, আমার ব্রঙ্কাস যাচ্ছে, রক্তনালী যাচ্ছে, লসিকা যাচ্ছে, সবকিছু যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হাইলাম। ফুসফুসের যেই অংশটা দিয়ে এই সমস্ত জিনিসপত্র ওর ফুসফুসের ভিতরে ঢুকতেছে, সেটাকে আমরা বলি হাইলাম। এখন দেখো, আমাদের মোটামুটি সবকিছু পড়া শেষ। দেখো তো, ফুসফুস একটা হালকা গোলাপি রঙের স্পঞ্জ। এটার বামটার ওজন 565, 2 লোব বিশিষ্ট। ডানটা বড়, ওজন কত? 3 লোব বিশিষ্ট। পর্দা কি? দ্বিস্তরী প্লুরাল পর্দা। ভিতরের পর্দাকে বলি ভিসেরাল, বাইরের পর্দাকে বলি প্যারাইটাল। দুইটার মাঝখানে থাকে প্লুরাল ফ্লুইড। ব্রঙ্কাস যে অংশে ঢুকে, ওই অংশটাকে আমরা বলি হাইলাম। হাইলাম দিয়ে শুধুমাত্র যে ট্রাকিয়া ব্রঙ্কাস ঢুকে তা না, ব্রঙ্কাস, ধমনী, শিরা, লসিকা নালী সমস্ত কিছুই ঢুকে। ঠিক আছে, তাহলে দেখো, এগুলো আর তো আর পড়া লাগবে না। প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস বা টারশিয়ারি ব্রঙ্কাস, এগুলো আমি অলরেডি বলে ফেলছি। তাহলে এটুকু আমাদের পড়া হয়ে গেছে না? হয়ে গেছে। এবং এই যে যে পুরো জিনিসটা, এই যে যে আমি পুরো জিনিসটা তোমাকে দেখাইলাম, একটু দেখো তো জিনিসটা। এই যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, এরপরে আরো সেকেন্ডারি ব্রঙ্কাস, সেকেন্ডারি থেকে টারশিয়ারি ব্রঙ্কাস, সেখান থেকে আরো অনেকগুলো লোবিউল, সেখান থেকে প্রত্যেকটায় থাকবে অ্যালভিওলাস, তাই না? প্রচুর পরিমাণে অ্যালভিওলাস। জিনিসটা দেখো তো, একটা উল্টা গাছের মূলের মতো না? গাছের মূল কেমন হয়? এরকম ভাবে অনেক ছোট ছোট মূল, একটা বড় মূল হয়। এটাকে জাস্ট উল্টায় দাও, দেখো তো এই ছবিটা পাবা না? এই জন্য এটাকে আমরা বলি শ্বসন বৃক্ষ। এটাকে আমরা বলি শ্বসন বৃক্ষ। এবং শেষে আমরা যে পড়ছি না, শ্বসন ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রেসপিরেটরি ইউনিট। শেষ, এইটুকু আমাদের পড়া হয়ে গেল। তাহলে ফুসফুস যখন আমরা পড়তেছি, ফুসফুসেরও দুইটা জিনিস পড়তে হবে, গঠনও পড়তে হবে, কাজও পড়তে হবে, তাই না? ঠিক আছে, তাহলে গঠন পড়ে ফেলছি। কাজ আমরা সবাই জানি, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ত্যাগ গ্রহণ করে, এটাই মেইন কাজ। বাট আরো ছোট ছোট কিছু কাজ আছে, এগুলো তোমরা পড়বা। ওকে,
এইবার আসো, ফুসফুসের মধ্যে অ্যালভিওলাসের কথাটা একটু আলাদা করে বলছে সবাই। কেন আলাদা করে বলছে এটা আমাকে বুঝতে হবে। এই যে যে ছোট ছোট বেলুন টাইপের জিনিসগুলা, এইগুলোর কথা কেন সবাই এত আলাদা করে বলতেছে? বা অ্যালভিওলাস থেকে দেখছো তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, কেন এত ইম্পর্টেন্ট? অ্যালভিওলাস নিয়ে মেডিকেলে যা আসবে তা শুধু এই একটা ছবি দিয়ে আমি তোমাকে পড়াই দিচ্ছি। দেখো, সবার শেষে ধরো এইরকম একটা বেলুন টাইপের জিনিস আছে, অ্যালভিওলাস, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের এই অ্যালভিওলাসের বাইরের দিকে থাকবে রক্তনালী, ঠিক আছে, অনেক কৈশিক জালিকা, সেখানে অনেক পেঁচায় টেচায় থাকে। আমি সিম্পলিফাইড একটা ছবি এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রক্তনালী। ওকে, এটা হচ্ছে আমাদের রক্তনালী, আর এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস। ওকে, তো এই হচ্ছে আমাদের দুইটা জিনিস, রক্তনালী এবং অ্যালভিওলাস। এখন কথা হচ্ছে, অ্যালভিওলাস দেখতে কিরকম? আঙ্গুরের থোকার মতো, এরকম একটা না, অনেকগুলা থাকে, এরকম অনেকগুলা থাকে, এই জন্য আমাদের কি বলে, আঙ্গুরের থোকার মতো। এই যে যে পুরো সারফেসটা দেখতে পাচ্ছ অ্যালভিওলাসের, এই পুরো সারফেসটাই গ্যাস বিনিময়ের তল হিসেবে কাজ করে। মানে প্রত্যেকটা জায়গা দিয়ে গ্যাসীয় বিনিময় হয়। ভেতর থেকে অক্সিজেন বাইরের দিকে আসে, কার্বন ডাই অক্সাইড এখান থেকে ওই দিকে যায়। কথা হচ্ছে, কতগুলো অ্যালভিওলাস থাকে আমাদের শরীরে, এটা ডিপেন্ড করে তুমি কত ছোট নাকি তুমি বড়, অনেক অ্যাডাল্ট হয়ে গেছে। তুমি যদি অনেক ছোট হয়, একদম বাচ্চা, নবজাতক বাচ্চা হও, তোমার 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকবে। তোমার বয়স যখন 8 হয়ে যাবে, তখন এই 20 মিলিয়ন থেকে জিনিসটা বেড়ে দাঁড়াবে 300 মিলিয়ন। এবং ধরো আমরা যারা পূর্ণবয়স্ক মানুষ, তাদের প্রায় 480 মিলিয়ন থাকবে। 480 মিলিয়ন, বুঝতে পারছো কত বেশি অ্যালভিওলাই? 480 মিলিয়ন। 1 মিলিয়নে 10 লাখ, মনে রাখো। 480-র সাথে 10 লাখ গুণ দাও, কত হয়? অনেক বেশি। তোমাদের এই নতুন বইতে অ্যালভিওলাসের পুরুত্ব দিছে 0.2 মাইক্রোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আগে ছিল 0.1 মাইক্রোমিটার। কেন না, কেন আমি জানি না, যেটাকে 0.2 মাইক্রোমিটার এখন করা হয়েছে, এটা নিয়ে কোনো আইডিয়া নাই আমার। অ্যালভিওলাসের প্রাচীরে থাকে হচ্ছে চাপা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। এই স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ সেখানেই থাকবে যেখানে আমার কোনো কিছু এক্সচেঞ্জের দরকার হবে। কেন? এগুলো অনেক পাতলা সেল, পাতলা পাতলা সেল, তাহলে এর মধ্যে দিয়ে এক্সচেঞ্জ হতে পারবে। এখানে যদি অনেক বড় বড় এরকম মোটা মোটা কোষ থাকতো, এর ভিতর দিয়ে কি যাইতে পারতো কিছু? পারতো না, বুঝছো? তো এই জন্য এখানে পাতলা সেল থাকে, যেখানে এক্সচেঞ্জ দরকার চাপা স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ থাকে। আচ্ছা, অ্যালভিওলাসে সবচেয়ে মজার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এর বাইরে সারফেক্টেন্ট থাকে। কি থাকে? সারফেক্টেন্ট থাকে। একটা সারফেক্টেন্টের লেয়ারই বলতে পারো, সারফেক্টেন্টের লেয়ার। এই সারফেক্টেন্ট লেয়ারের কাজ, অ্যালভিওলাসে সারফেক্টেন্ট থাকে। এই সারফেক্টেন্ট লেয়ারের কাজ, অ্যালভিওলাসটা যাতে চুপসে না যায়, এই জন্য পৃষ্ঠতলের টানটাকে বজায় রাখে হচ্ছে সারফেক্টেন্ট। চুপসায় গেলে কি হইতো? ধরো এই বেলুনটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়ে চুপসায় গেছে, তাহলে কি হইতো? এটা ঠিক মতো ফুলতো না, তার মানে এর মধ্যে ঠিক মতো বাতাস আসতো না, বাতাস বের হইতে পারতো না, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতো, ঠিক মতো অক্সিজেন আমরা পাইতাম না। এই জন্য সারফেক্টেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এতই বেশি ইম্পর্টেন্ট, সারফেক্টেন্ট যতক্ষণ না ক্ষরণ হয় ততক্ষণ অ্যালভিওলাই ঠিক মতো ফুলতে পারে না। যতক্ষণ অ্যালভিওলাই ঠিক মতো ফুলতে পারে না, ততক্ষণ আমরা নিজেরা স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি না। এবং এই ক্যাপাসিটিটা ডেভেলপ হইতে মায়ের দেহে যখন একটা বাচ্চা থাকে, 23 সপ্তাহ সময় লাগে। 23 সপ্তাহের আগে তার নিজস্ব শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতাটা তৈরি হয় না। এই জন্য 23 সপ্তাহের আগে আমরা কিন্তু কোনো ভ্রূণ বা ফিটাস এইটাকে বা এমব্রায়োকে আমরা স্বাধীন অস্তিত্ব বা একটা লাইফ বলতে পারি, ঠিক আছে, কারণ ওর নিজের বাঁচার মতো তেমন কোনো ক্ষমতা নাই। বোঝা গেছে? তো এই জন্য অনেক দেশেই 23 সপ্তাহ আগ পর্যন্ত অ্যাবর্শন করার অনুমতি দেয়, এরপরে আর দেয় না। তো যাই হোক, তাহলে অ্যালভিওলাসের প্রাচীরে যে সারফেক্টেন্টের কথা বললাম, প্রশ্ন আসে যে সারফেক্টেন্ট কোন টাইপের কোষ থেকে আসে। দুই টাইপের কোষ আমাদের আছে, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। প্রশ্ন আসবে সারফেক্টেন্ট কোন টাইপের কোষ থেকে আসে, आंसर হচ্ছে কি টাইপ 2। এটাই প্যাচ লেগে যায়, এটা কি টাইপ 1 ছিল নাকি 2 ছিল? সব সময় দুই দুই সারফেক্টেন্ট, দুই দুই সারফেক্টেন্ট, দুই সারফেক্টেন্ট এইভাবে পড়বা। দুই সারফেক্টেন্ট, দুই সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট আসে টাইপ 2 নিউমোসাইট থেকে। ওকে, নিউমোসাইট নামটা এখানে
নাইট। ওকে, দেখো এই যেগুলো আমি বলে ফেলছি সব, পৃষ্ঠটান, চুপসে যাওয়া, 23 সপ্তাহ, 24 সপ্তাহ, এই জিনিসগুলো আমি সব তোমাদেরকে বলে ফেলছি। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে পড়ার অ্যাপ্রোচটা কেমন হবে। আমি ক্লাসটাকে বেশি বড় করব না, অনেক বেশি বড় করব না, কারণ হচ্ছে তোমরা এই পুরো মেডিকেল অ্যাডমিশনের সিজন জুড়ে পড়বা অনেক কিছু, বাট পড়ার সিস্টেমটা বুঝতে হবে ভাই আপু, পড়ার সিস্টেমটা বুঝতে হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি? এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, আমি দেখি দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে, ব্রঙ্কিয়াল গুলো তরুণাস্থিবিহীন, এগুলো কি ইজিলি চুপসায় যেতে পারে? হ্যাঁ, মানে তরুণাস্থি না থাকলে যে চুপসায় যাবে জিনিসটা কিন্তু মানে এরকম না, মানে চুপসাইতে পারাটাও মানে দরকার। যেমন অ্যালভিওলাস সবসময় যদি ফুলে থাকে তাহলে কিন্তু হবে না, এটা একটু চুপসাইতেও হবে। সো এটা একটু ইলাস্টিসিটি থাকতে হবে, আদারওয়াইজ গ্যাসের এক্সচেঞ্জটা ভালো মতো হবে না। ট্রাকিয়াতে তরুণাস্থি দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জের কোনো দরকার নাই, এখানে শুধুমাত্র তোমার বাতাসটা যাতে ঠিক মতো একদম নিচ পর্যন্ত যাইতে পারে এটা হচ্ছে দরকার। বুঝা গেছে? আশা করি প্রশ্নের অ্যান্সারটা আমরা পাইছি। ওকে, ঠিক আছে, এবার আমরা একটু আসি শ্বসনের মধ্যে। শ্বসনের শারীরবৃত্ত আমরা দেখছিলাম যে শ্বসনের শারীরবৃত্ত থেকে কিন্তু কোশ্চেন আসছে, তাই না? তো আমরা একটু শ্বসনের শারীরবৃত্ত পড়ি, ফিজিওলজি অফ রেসপিরেশন। তার মানে হচ্ছে দেখো তোমাদের চ্যাপ্টারটা কিভাবে সাজানো তোমরা কি বুঝতে পারো? প্রথমে অ্যানাটমি বা গঠন দেওয়া হয়, যে কোনো কিছু গঠন দেওয়া হয়। সো তুমি এতক্ষণ পড়লা হচ্ছে শ্বসন তন্ত্র যেটা আছে তার পুরো গঠন, তোমার নাসা গহ্বর আছে, নাসা গলবিল আছে, ট্রাকিয়া আছে, ফুসফুস আছে, প্রত্যেকটা জিনিসের গঠন পড়ছো। এখন তোমার কাজ হচ্ছে কি পড়া? কাজ পড়া, কিভাবে কাজ করে, শ্বসনতন্ত্র কিভাবে কাজ করে, এইটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, কাজ অর্থাৎ এই শ্বাস প্রশ্বাস আমরা নেই কেন বা কিভাবে নেই, এবং নেয়ার পর আসলে কি কাজ হয়, কেনই বা আমরা শ্বাস প্রশ্বাস নেই। সো এইটাকে আমরা বলছি ফিজিওলজি, ফিজিওলজি অফ রেসপিরেশন। বুঝছো? তো তোমরা অনেকে টপিক না বুঝেই পড়া শুরু করো, কোন টপিকটা কেন পড়তেছো এটা একটু কাইন্ডলি বুঝে পড়বা, দেখবা যে তোমার পড়াটা অনেক ভালো হবে এবং অনেক সুন্দর মতো তোমার মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হলো বহিঃশ্বসন বলি, আরেকটাকে আমরা বলি হচ্ছে অন্তঃশ্বসন। সোজা ভাষায় বহিঃশ্বসন অন্তঃশ্বসন বলতে কি বোঝায় আমি বলি। বহিঃশ্বসন মানে হচ্ছে, ধরো এই যে অ্যালভিওলাস না, এখান থেকে অক্সিজেন আমাদের এই রক্তনালীর মধ্যে আসবে, হ্যাঁ, এবং কার্বন ডাই অক্সাইড এই আবার অ্যালভিওলাসের মধ্যে দিয়ে এই যে বের হয়ে যাবে আমাদের শ্বাসনালী দিয়ে। আর এই বাইরে থেকে পরিবেশ থেকে আমরা অক্সিজেন নিব, অক্সিজেনটা আমাদের রক্তনালীতে ঢুকবে। বোঝা গেছে? এটাই হচ্ছে বহিঃশ্বসন। প্রশ্বাস নিলাম, ছেড়ে দিলাম, নিঃশ্বাস ত্যাগ, শেষ, এটাই হচ্ছে বহিঃশ্বসন, সোজা ভাষা একদম ইজি। অন্তঃশ্বসন জিনিসটা কি? এই অক্সিজেনের কাজ কি? অক্সিজেন হচ্ছে এই রক্তের মাধ্যমে কোষে যাবে। ধরো এখানে একটা কোষ আছে, এই কোষের মধ্যে কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, তাই না? মাইটোকন্ড্রিয়ার খাবারকে জারিত করতে, শক্তি উৎপাদন করতে কি লাগবে? অক্সিজেন লাগবে। এই অক্সিজেন কোষের মধ্যে গিয়ে যখন জারিত হয়ে শক্তি উৎপাদন করে, এই জিনিসটাকে আমরা বলি অন্তঃশ্বসন। ঠিক আছে? তাহলে বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। বহিঃশ্বসনের মাধ্যমে অক্সিজেনটাকে আমরা গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইডটাকে ত্যাগ করি। অন্তঃশ্বসনের মাধ্যমে অক্সিজেনটাকে কাজে লাগাই এবং কাজে লাগানোর পরে এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড বের হয়, সেটা আবার রক্তের মাধ্যমে, ফুসফুসের মাধ্যমে এটাকে আমরা বের করে দিই। তাহলে দেখো বহিঃশ্বসন, তারপর অন্তঃশ্বসন, আবার বহিঃশ্বসন, এইভাবে সাইকেলটা রিপিট হতে থাকে। বোঝা গেছে কি জিনিস? এখন তুমি বলো বহিঃশ্বসনে তুমি যখন কনসেপ্টটা বুঝবা বাকি জিনিসগুলো তুমি না পড়লেও পারবা। কেন পারবা আমি দেখ, এখানে এনজাইমের কোনো ভূমিকা রাখার মতো কোনো জায়গা আছে? কোনো শক্তি উৎপন্ন হওয়ার মতো কিছু পড়ছো তুমি শ্বাস প্রশ্বাসের মধ্যে? না। বাট অন্তঃশ্বসনে আমরা পড়তেছিলাম, তাই না? যেটা কোষ এবং রক্তের মাধ্যমে হবে, এখানে একটা শক্তি এনার্জি উৎপন্ন হওয়ার ব্যাপার আছে। এবং যেহেতু ওখানে এনার্জি উৎপন্ন হওয়ার ব্যাপার আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ায় নানান রকমের এনজাইম কাজ করে নিশ্চয়ই। তো তাইলে এখানে এনজাইমেরও ভূমিকা থাকবে এবং শক্তিও কিন্তু উৎপন্ন হবে। তাহলে দেখো এই জিনিসটা জাস্ট কনসেপ্ট থাকলেই এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসা একটা প্রশ্ন, এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। তাহলে জাস্ট কনসেপ্ট থাকলেই তুমি প্রশ্নটা কিন্তু আনসার করতে পারবে, মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা যাই নেক্সট। ওকে,
তো এখানে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম আছে তোমার। এইটা তোমরা যেমন যেটা আমি বলতেছিলাম যে এইচএসসির পড়া আর অ্যাডমিশনের পড়া কেন ডিফারেন্ট, কারণ হচ্ছে এই জিনিসগুলো তোমরা সিকিউর জন্য অনেক পড়ছো। হ্যাঁ, কিভাবে শ্বাস প্রশ্বাস ত্যাগ হয়, হ্যাঁ সবকিছু পড়ছো, এইগুলা তোমার লাগবে না মেডিকেল অ্যাডমিশনের জন্য, লাগবে না তোমার। মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগবে এরকম যত টেবিল ছক যা কিছু আছে, এইগুলা তোমার লাগবে। কেমন? আচ্ছা, তো দেখো এই টেবিলে কি বলছে, প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে পার্থক্য বলছে। ওকে, এটা পড়ে আমরা একটু রিকল করব যে আমরা এতক্ষণ কি কি পড়লাম, এটা আমরা একটু রিক্যাপে চলে যাব, ঠিক আছে? তাহলে দেখো, প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে পার্থক্য হচ্ছে প্রশ্বাস একটা সক্রিয় পদ্ধতি, নিঃশ্বাস নিষ্ক্রিয়। মনে না থাকলে নিষ্ক্রিয়। ওকে, আচ্ছা, প্রশ্বাস যখন আমরা করি ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, আর এটা ডায়াফ্রাম উপরের দিকে বেঁকে যায়। এটা কমপ্লিটলি একটা কনসেপচুয়াল জিনিস, না বুঝলে কখনোই মুখস্থ করে পারবে না। তুমি যখন প্রশ্বাস নিবা, দেখো জিনিসগুলো কত মজার, তুমি যদি একটু সুন্দর করে পড়ো কখনোই আর তা মুখস্থ করতে হবে। এটা হচ্ছে ফুসফুস, ধরো এটা হচ্ছে ফুসফুস, এখানে হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে? নিচে এরকম ডায়াফ্রাম আছে। এখন তুমি চিন্তা করো, এইটা হচ্ছে ধরো তোমার পুরো বক্ষ গহ্বরটা, এই গহ্বরটা হচ্ছে এই যে বক্ষ গহ্বর। তুমি যখন প্রশ্বাস নিবা, ভেতরে বাতাস নিবা, তাহলে তোমার এই জায়গাটা বড় হওয়া লাগবে নিশ্চয়ই, এই ফুসফুস বড় হওয়ার জায়গা দিতে হবে নিশ্চয়ই, এরকম ভাবে বড় হওয়ার জায়গা দিতে হবে। তাহলে বড় হওয়ার জায়গা দিতে হলে কি ডায়াফ্রামটা কোন দিকে যাবে বলো তো? নিচের দিকে চলে আসতে হবে, এই যে এখানে চলে আসতে হবে। তখন এই ফুসফুসটা বড় হওয়ার জায়গা পাবে এবং বাতাস ভিতরে ঢুকবে। তাহলে প্রশ্বাসের সময় ডায়াফ্রাম কোন দিকে যাবে? নিচের দিকে নেমে যাবে। নিঃশ্বাসের সময় কি হবে? কিছুই করবে না, জাস্ট এই ডায়াফ্রামটা উপরের দিকে চাপ দিবে, নিজের আগের জায়গায় ফেরত যাবে, পুরো বক্ষ গহ্বরের আয়তনটা কি ছোট হয়ে গেল, এই চাপে বাতাস বাইরে বের হয়ে যাবে। এটাকে আমরা বলি নিঃশ্বাস। তাহলে ডায়াফ্রাম উপরের দিকে যাবে। পরের লাইনটাও সেম কথারই একটা ব্যাখ্যা, দেখো তো। প্রশ্বাসের সময় আয়তন বৃদ্ধি পায়, বক্ষ গহ্বর এবং ফুসফুসের আয়তন বৃদ্ধি পায়, বাট নিঃশ্বাসের সময় এই আয়তনটা হ্রাস পায়। দেখছো, জাস্ট একটা কথা তুমি বুঝলে দুইটা জিনিসই পারতেছো। প্রশ্বাস বায়ুতে যখন তুমি পুরা অক্সিজেনটা নিচ্ছ, এই বায়ুতে অক্সিজেন থাকে প্রায় 21%, 20.9, বাট কার্বন ডাইঅক্সাইড থাকে কত? 0.04%। অর্থাৎ আমাদের পরিবেশের যে বায়ুর যে কম্পোজিশনটা সেটাই, এবং এটা কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। তাহলে দেখো, ছক থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা সাধারণভাবে যদি ভিতরে কোথাও থাকতো দিত না, ছকে আছে বলে কিন্তু দিয়েছে, বুঝছো? আচ্ছা, নিঃশ্বাস বায়ুটা 13.7, 5.2%। ওকে, তাহলে এইভাবে আমরা ছক পড়বো। এখন আসো, আমরা এতক্ষণ যা পড়লাম একটু ছোট্ট একটা রিক্যাপ দিই, একটু অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করি যে আমরা এতক্ষণ যা যা পড়ছি এটা কি আমাদের আসলে মনে আছে নাকি মনে নেই। দেখো তো, আমাদের বই দেখা লাগবে না, আমি এক একটা টপিক বলি, দেখি তোমাদের মনে আছে কিনা, তোমরা জাস্ট চেষ্টা করো যে তোমাদের মনে আছে কিনা। প্রথম হচ্ছে গঠন, আমাদের শ্বসনতন্ত্রের গঠন। গঠন মনে আছে? গঠনে বলো তো কি কি পড়ছিলাম আমরা? প্রথমে পড়ছিলাম সম্মুখ নাসারন্ধ্র, তাই না? সম্মুখ নাসারন্ধ্রের মধ্যে কি ছিল? সম্মুখ নাসারন্ধ্রের মধ্যে কাজ ছিল, যেটার কাজ কি? বায়ু গ্রহণ করা। এরপরে কি ছিল বলো? নাসা গহ্বর ছিল, গহ্বরের মধ্যে আমরা দুই টাইপের সেলের কথা পড়ছি, একটা হচ্ছে সিলিয়া যুক্ত, একটা হচ্ছে অলফ্যাক্টরি। সিলিয়ার কাজ কি, অলফ্যাক্টরির কাজ কি, মনে আছে নিশ্চয়ই? মনে আছে। তারপরে আমরা কি পড়ছি? গহ্বরের পরে পড়ছি নাসা গলবিল, ওইটার মধ্যে তেমন কিছু ছিল না। তারপরে ছিল ষড়যন্ত্র, ষড়যন্ত্র থেকে বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ছি। ওখানে কি কি তরুণাস্থি থাকে মনে আছে সবার? তরুণাস্থি থাকে হচ্ছে তিন টাইপের, তাই না? থাইরয়েড, পিকয়েড, অ্যারিটিনয়েড। এই তিন টাইপের তরুণাস্থির মধ্যে সবচেয়ে বড় কোনটা? থাইরয়েড। থাইরয়েড যে সবচেয়ে বড়, এই সবচেয়ে বড়টাকে আমরা কি বলি? একটা স্পেশাল নামে ডাকি। নামটা কি? অ্যাডামস অ্যাপেল। দেখো তো, দেখা লাগতেছে আমাদের বই? বই দেখা লাগতেছে না, এই যে যে না দেখে দেখে আমি রিকল করতেছি, এইটাই হচ্ছে মেইন পড়া। এটা যখন তুমি করবা তোমার পড়ার লেভেলটা অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে করে পুরো জিনিসটা তোমরা রিকল করে ফেলবা। ষড়যন্ত্রের মধ্যে তারপর আমরা ভোকাল কর্ডের কথা পড়ছি, তারপর আমরা এপিগ্লটিস কি জিনিস সেটা পড়ছি, এপিগ্লটিসের কাজ কি পড়ছি। এরপরে শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়ার মধ্যে আমরা পড়ছিলাম কি? তরুণাস্থি থাকে। কয়টা থাকে? কি আকৃতির থাকে? 15 থেকে 20টা,
সি আকৃতির। এরপরে আমরা কি পড়ছি, ট্রাকিয়ার পরে ব্রঙ্কাস পড়ছি, দুই দিকে দুটা ব্রঙ্কাস চলে যায়, ওই ব্রঙ্কাস গুলো আবার ভাগ হয়, ডান ফুসফুসে ভাগ হয় তিনটা, বাম ফুসফুসে ভাগ হয় দুইটা, তাই না? সেভাবে পড়ছি। এরপরে চলে আসছে আমাদের শ্বসন অঞ্চল, যেখানে অ্যাকচুয়ালি গ্যাসের বিনিময় হবে। এরপরে সেখানে আমরা পড়ছি ফুসফুস, তাই তো? ফুসফুস পড়ছি, ফুসফুসের দুইটারই গঠন পড়ছি, কোনটা ছোট কোনটা বড়, কোনটার মধ্যে কয়টা ভাগ আছে। প্লুরার কথা পড়ছি, ফুসফুসের পর্দার নাম কি? প্লুরা। প্লুরার কয়টা লেয়ার থাকে? দুইটা লেয়ার, দুইটা লেয়ারের মাঝখানে কি থাকে? প্লুরাল ফ্লুইড। থাকবে না মনে? খুব বেশি দেখো ইনফরমেশন কিন্তু না, জাস্ট একটু ছবি দিয়ে একটু মনে করে করে পড়লে খুবই সহজ। পুরো চ্যাপ্টার তুমি একলাই বলে যাইতে পারবে, মুখস্থ মতো বলে যাইতে পারবে। ঠিক আছে, জাস্ট একটু যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো অবশ্যই পারবা, কেন পারবা না? সুপার ট্যালেন্টেড সুপার ডাম বলে কিছু নাই, তোমার স্ট্র্যাটেজিটাই সব। তুমি যত ভালো স্ট্র্যাটেজি নিয়ে পড়তে পারবা, তোমার মেন্টর যত ভালো হবে, তুমি সঠিক মেথডে পড়তে পারলে তোমার সুপার ট্যালেন্টেড ফ্রেন্ডকেও কিন্তু বিট করা খুব ইজি, কোনো ব্যাপার না। এবং ভর্তি পরীক্ষা হচ্ছে এইটারই লড়াই, কে কত ভালো স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে করে আমরা অ্যাক্টিভ রিকল করব, বোঝা গেছে? আচ্ছা, এখন আমি একটু কিছু জায়গায় স্কিপ করে চলে যাচ্ছি একটু শেষের দিকে। কেন একটু শেষের দিকে চলে আসতেছি? কারণ জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে পড়তে হবে। দেখো, শ্বাসরঞ্জকের ভূমিকা। শ্বাসরঞ্জক জিনিসটা কি? আমরা দেখছি যে শ্বাসরঞ্জক থেকে প্রশ্ন আসে, তাই না? শ্বাসরঞ্জকটা কি? শ্বাসরঞ্জক হচ্ছে হিমোগ্লোবিন। যেহেতু আজকে ক্লাসের টাইম শর্ট, আমি সব কভার করব না, বাট আমাদের দেখবা 15 তারিখ থেকে যে ক্লাসগুলো শুরু হবে, আমাদের মেইন পেইড ব্যাচের ক্লাস, মেডিকেল মিশন কোর্সের ক্লাস, ওখানে আমরা প্রায় প্রতিটা লাইনে আমরা ধরে ধরে ব্যাখ্যা করে করে পড়াবো, কারণ ওই ক্লাসগুলো একটু লম্বা হবে। হ্যাঁ, তো দেখো হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন হচ্ছে আমাদের শ্বাসরঞ্জক, বা হিমোগ্লোবিন ছাড়াও আরো অনেকগুলো শ্বাসরঞ্জক আছে। যেমন নীল রঙের হিমোসায়ানিন আছে, গোলাপি বেগুনি রঙের আছে হিমো এরিথ্রিন, সবুজ রঙের আছে ক্লোরোফ্লুরিন। তাহলে দেখো, এগুলো আমি কালার করে রাখছি, তোমরাও নিজের বইতে এরকম কালার করে রাখতে পারো। আমি যখন পড়তাম এরকম যেটা যে কালারের সেটা সেই কালার দিতাম। তো আমার মনে না থাকলেও আচ্ছা এটা তো নীল ছিল, মানে কালারটাই নীল ছিল। হ্যাঁ, হিমোরেথ্রিন কালারটাই গোলাপি বেগুনি টাইপের ছিল, ক্লোরোফ্লুরিন সবুজ কালার দিয়ে দাগানো ছিল, সেটা অনেক সময় মনে থাকে। হ্যাঁ, আচ্ছা। তো চার ধরনের সাধারণত শ্বাসসংযোগ পাওয়া যায়, বাট মেরুদণ্ডীদের কোনটা? হিমোগ্লোবিন, তাই না? মেরুদণ্ডী হচ্ছে হিমোগ্লোবিন। এখন এই হিমোগ্লোবিন নিয়ে কথাবার্তা একটু করতে হবে। হিমোগ্লোবিন জিনিসটা কিরকম আমি একটু বলি। হিমোগ্লোবিন জিনিসটা কেমন আমি বলি। হিমোগ্লোবিনটা কিছুটা যদি তুমি বলো, কিছুটা এরকম। ঠিক আছে, চারটা ইউনিট থাকে, মাঝখানে থাকে হচ্ছে আয়রন। এই চারটা ইউনিটে চারটা অক্সিজেন যুক্ত হতে পারে। একটা হিমোগ্লোবিন কয়টা অক্সিজেন বের করতে পারে? চারটা অক্সিজেন। হিমোগ্লোবিনের মেইন কাজই হচ্ছে আমাদের বডিতে অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করা, অর্থাৎ চারটা হিমোগ্লোবিন, এই একটা হিমোগ্লোবিন চারটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগটা গঠন করে, এটাকে আমরা কি বলি? অক্সি হিমোগ্লোবিন। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন বলি। এবং এটি হচ্ছে মেইন কাজ। অক্সিজেন কিন্তু একা একা যাইতে পারে না। এই যে আমরা দেখতেছিলাম না, ফুসফুস থেকে অক্সিজেনটা কোষ পর্যন্ত কিভাবে যাবে? রক্তের মধ্যে দিয়ে। একা একা যাইতে পারবে না, যাইতে পারে খুবই কম যায়, যেটাকে আমরা বলি ডিজলভ অক্সিজেন, বাট বেশিরভাগই যায় অক্সি হিমোগ্লোবিন রূপে। সেম ভাবে কার্বন ডাই অক্সাইডও কিন্তু পরিবহন হবে। কোষে যে কার্বন ডাই অক্সাইড গুলো পরিবহন হচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড গুলো তোমার একদম আবার ফুসফুস পর্যন্ত কিভাবে আসবে? নিশ্চয়ই কোনো একটা মেথড আছে। কার্বন ডাই অক্সাইড দুই বা তিন ভাবে আসে, সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে বাইকার্বনেট রূপে আসে, আরেকটা হলো হিমোগ্লোবিনের সঙ্গেও কিছুটা আসে, কার্বমিন হিমোগ্লোবিন রূপে। সো এই যে যে হিমোগ্লোবিন নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এখানে কয়েকটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হিম পার্ট, একটা হলো গ্লোবিন পার্ট। এই গ্লোবিনটা হচ্ছে আসলে একটা প্রোটিন। হিম এবং গ্লোবিন এটার অনুপাত হচ্ছে 1:25। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এখানে প্রোটিন পার্টটাই থাকে অনেক বেশি। এবং হিমোগ্লোবিন কিন্তু আসলে রক্তের একটা বাফার হিসেবে কাজ করে, এটা তোমাদের রক্ত চ্যাপ্টারে পড়াবো। বাট এই অনুপাতটা খুবই ইম্পর্টেন্ট, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, বলতেছিলাম যে হিমের মাঝখানে আয়রন থাকে। এই আয়রন কতটুকু থাকে? 33.33%। এইগুলো হয়তো তোমরা একাডেমিক লাইফে এইচএসসি সময় এত বেশি মনোযোগ দিয়ে বা গুরুত্ব দিয়ে পড়ো না, বাট এখন এই ধরনের কিছু নাম্বার
অল্প অল্প করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো হিমোগ্লোবিনের দুইটা প্রধান কাজ যদি বলি, একটা অক্সিজেন পরিবহন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন, বাট মেজর প্রধান কাজটাই হলো অক্সি হিমোগ্লোবিন নামে একটা অস্থায়ী যৌগ গঠন করে, এটা অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে। তোমার বডিতে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন অক্সিজেন ভালো করে ট্রান্সপোর্ট হবে না, কেমন? তো এই সিচুয়েশনটাকে আমরা তখন বলি হচ্ছে অ্যানিমিয়া, আমরা বলি অ্যানিমিয়া, ঠিক আছে? যাই হোক, তো হিমোগ্লোবিন কমা যাবে না, হিমোগ্লোবিন আমাদের প্রচুর দরকার হবে। সো হিমোগ্লোবিন যখন আমাদের পড়া শেষ, এরপরে আসতে হচ্ছে শ্বাসনালীর সমস্যা। তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আমরা শেষের দিকে, ঠিক আছে? মাঝখানে কিছু অংশ আছে, ওইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তো এই জন্য আমরা স্কিপ করে আসছি। এখন আসো শ্বাসনালীর সমস্যা। তোমরা দেখছো যে সাইনোসাইটিস থেকে প্রশ্ন আসে, তাই না? এটি হচ্ছে মজা, তুমি যখন প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা তখন তুমি যাই পড়তে যাবা বুঝবা আচ্ছা এখানে তো এটা ইম্পর্টেন্ট, এখানে তো এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা তুমি তখনই বুঝবা যখন তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, আদারওয়াইজ কিন্তু তোমার পক্ষে বোঝা সম্ভব না। তো শ্বাসনালীর, সো ডোন্ট ওয়ারি, আমাদের ক্লাসে আমরা সব অ্যানালাইসিস করে পড়াই, কেমন? তো শ্বাসনালীর সমস্যা, লক্ষণ এবং প্রতিকার, দুইটা প্রবলেমের কথা তোমাদের বইতে বলা আছে, একটা হচ্ছে সাইনোসাইটিস, একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া। বুঝতে হবে কোনটা কোন জায়গার রোগ। দুই ধরনের, দুই জায়গায় রোগ হতে পারে, একটা হচ্ছে ঊর্ধ্ব শ্বাসনালীতে, মানে তুমি যদি আমাকে বলো আমাদের হচ্ছে নাসা গহ্বরে, প্যারানাসাল সাইনাসে, ঠিক আছে, এই সব জায়গায়। আর নিম্ন শ্বাসনালী মানে হচ্ছে ফুসফুসের যে কোনো রোগ, ফুসফুসের যে কোনো রোগকে আমরা সাধারণত নিম্ন শ্বাসনালীর রোগ বলি। সো এই যে সাইনোসাইটিস বা ল্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিস, ওটাইটিস মিডিয়া, আমাদের বইতে যে দুইটা নিয়ে ব্যাখ্যা আছে, একটা হচ্ছে সাইনোসাইটিস, একটা হচ্ছে ওটাইটিস মিডিয়া, এই দুইটাই কিন্তু ঊর্ধ্ব শ্বাসনালীর রোগ। আর ফুসফুসের কিছু রোগের কথা তোমরা সবাই জানো, যেমন নিউমোনিয়া হয়, যক্ষা বা টিবি হয়, এগুলো কিন্তু সব ফুসফুসের বা নিম্ন শ্বাসনালীর রোগ। আমার ধারণা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে মিনি, ঠিক আছে? অবশ্যই সুন্দর করে মনে রাখবে। এখন আসো সাইনোসাইটিস জিনিসটা কি, খুবই ইজি, খুবই ইজি মনে রাখার, কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। সাইনোসাইটিস বোঝার আগে সাইনোসাইটিস শব্দটাকে ভাঙতে হবে, একটা হচ্ছে সাইনাস, একটা হচ্ছে আইটিস। শব্দ দুটাকে ভাঙলেই আমাদের সাইনোসাইটিস পড়া শেষ। এত ইজি বলে বুঝাইতে পারবো না। তো ধরো এটা হচ্ছে নাক, কার নাক? তোমার নাক। আচ্ছা, হ্যাঁ, আর এই নাকের চারপাশ দিয়ে অনেকগুলো সাইনাস থাকে। সাইনাস মানে হচ্ছে গহ্বর, সাইনাস মানে কি? গহ্বর। ধরো এটা হচ্ছে তোমার মুখ, ঠিক আছে? আচ্ছা, চার কোণ একটা মুখে আঁকাইলাম, অসুবিধা নেই, ঠিক আছে? তো এইখানে একটা গহ্বর থাকে, এই দুই সাইড থাকে, এটাকে আমরা বলি ম্যাক্সিলারি। উপরে থাকে ফ্রন্টাল, এই ভেতর দিকে দুই জোড়া দুই জোড়া চার জোড়া থাকে। তো এই ছবিটা এইখানে দেখলে বুঝবা ভালো, এই যে দেখো। তো এই যে এটাকে আমরা বলি ফ্রন্টাল সাইনাস। এই ভিতরের দিকে ছোট ছোট থাকে, এটা সামনে থেকে দেখা যায় না, স্ফেরয়েড সাইনাস। তারও ভিতরের দিকে থাকে এথময়েড। এবং এই যে আমাদের চোয়াল, এখানে থাকে হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। কয় জোড়া সাইনাস হলো? চার জোড়া, ফোর পেয়ারস, আটটা সাইনাস, ঠিক আছে? চার জোড়া সাইনাস। প্যারানেজালও বলি কারণ নাকের চারপাশ দিয়ে থাকে, এর জন্য প্যারানেজাল সাইনাসও বলি। এই যে সাইনাস, এখানে যখন প্রদাহ হয়, প্রদাহকে আমরা বলি ইনফ্লামেশন, এবং ইনফ্লামেশন যেখানে থাকে এটাকে আমরা আইটিস দিয়ে প্রকাশ করি। তাইলে ধরো মেনিনজাসের প্রদাহ, মেনিনজাইটিস। সাইনাসের প্রদাহ হলে কি হবে? সাইনোসাইটিস, কারেক্ট। তো তাহলে এইটাই সাইনোসাইটিস মানে হচ্ছে আমাদের যে প্যারানেজাল সাইনাস গুলো আছে সেইটার প্রদাহ। তাহলে ম্যাক্সিলারি সাইনাস আছে, ফ্রন্টাল আছে, এথময়েড আছে, স্ফেনয়েড আছে। কোনটা কোথায় আছে বোঝার জন্য কি ছবি দেখার চেয়ে ভালো কোনো উপায় আছে? নাই, জাস্ট ছবি দেখবো। ম্যাক্সিলারি সাইনাস কোথায় থাকে? গালের উপরে। ফ্রন্টাল সাইনাস কোথায় থাকে? এই যে দেখো চোখের উপরে। এথনয়েড এবং স্ফেনয়েড এগুলো থাকে দুই চোখের মাঝখানে, ঠিক আছে? তাহলে যদি তোমার দুই চোখের মাঝখানে ব্যথা হয় তখন তুমি বুঝবা এটা কোন সাইনোসাইটিস, এথময়েডাল বা স্ফেনয়েডাল সাইনোসাইটিস। বুঝছো? এথময়েডাল হবে। চোখের উপরের দিকে হইলে, এই যে কপালের দিকে যদি ব্যথা হয় বুঝবা ফ্রন্টাল সাইনোসাইটিস। ওকে, আচ্ছা। তো এই সাইনাস গুলোর মধ্যে সাধারণত থাকে হচ্ছে বাতাস। আর যখন এই বাতাসটা কোনো কারণে রিপ্লেস হয়ে ওখানে যদি একটু ফ্লুইড জমা হয়, কোনো কারণে ফ্লুইড জমা হয়, তখন এখানে ইনফেকশনের চান্স বেড়ে যাবে। ইনফেকশন, এই ইনফেকশন হলেই তখন ওইটাকে আমরা বলি হচ্ছে সাইনোসাইটিস। এবং সাইনোসাইটিসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মাথা ব্যথা। তোমাদের অনেকের মধ্যে সাইনোসাইটিস আছে, শীতকাল হলেই বেড়ে যায়, সবসময় নাক দিয়ে পানি পড়তে থাকে, মাথা ব্যথা করতে থাকে, প্রচন্ড মাথা যন্ত্রণা, কোনো ওষুধ খেয়ে যায় না।
এটা হচ্ছে সাইনোসাইটিস। ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ফাঙ্গাসের কারণে হতে পারে। যেটার কারণে হয় এটাকে আগে আমরা বের করি, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিলে সাইনোসাইটিস কিছুটা ভালো হয়ে যায়। হ্যাঁ, বাট অনেক সার্জিক্যাল মেথডও আছে। সাইনোসাইটিস দুই প্রকার, অ্যাকিউট, ক্রনিক। যদি 4 থেকে 8 সপ্তাহ থাকে অ্যাকিউট, আর 2 মাসের বেশি থাকলে ওটাকে আমরা বলি হচ্ছে ক্রনিক। ঠিক আছে, এরপর আছে কি ওটাইটিস মিডিয়া। সেম, দেখো জাস্ট তুমি শব্দকে ভাঙলেই হবে। ওটাইটিস কথাটার মানে হচ্ছে, মিডিয়া কথাটার মানে হচ্ছে মধ্য, ওটাইটিস মানে হচ্ছে কান, মানে মধ্যকর্ণের আইটিস আছে মানে সংক্রমণ বা ইনফ্লামেশন। ঠিক আছে, ওকে। কাদের এই রোগটা বেশি হয়? বাচ্চাদের। সো এটাও সেম, অ্যাকিউট এবং ক্রনিক হইতে পারে। 2 থেকে 4 সপ্তাহের মধ্যে হয়ে গেলে অ্যাকিউট, 4 সপ্তাহের বেশি হয়ে গেলে ক্রনিক। ঠিক আছে, ওটাইটিস মিডিয়া কিন্তু বাচ্চাদের বেশি হয়। এই যে দেখো, মানে কানের 3টা পার্ট আছে, এটা যখন তোমরা সমন্বয় চ্যাপ্টার পড়বা তখন আমরা দেখাবো যে কানকে আরো ডিটেইলসে পড়বো। তখন কানের বহিকর্ণ বা এক্সটার্নাল পার্ট, মিডি লেয়ার বা মধ্যকর্ণ, আর ভিতরে অন্তকর্ণ আছে। মধ্যকর্ণের যখন সংক্রমণ হয় ওটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া। বাচ্চাদের কেন হয়? এই ইনস্টেশন টিউব দিয়ে ওদের অনেক ফ্লুইড ফ্লুইড চলে আসে, সো তখন এখানে সংক্রমণ হয়। তো এত ডিটেইলস তোমাদের লাগে না, এইসব জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এত বেশি ডিটেইলসে কখনোই কোনো প্রশ্ন আসে না। জাস্ট কানে ব্যথা হয় বা ওটাইটিস মিডিয়া মানে কি, কত জ্বর থাকে, এই ছোট ছোট দুই একটা ইনফরমেশন জানলেই হয়। সবচেয়ে মজার যেটা, মানে মজার আসলে দুঃখজনক, সেটা হলো ওটাইটিস মিডিয়া হলে বাচ্চাদের অনেক সময় কানের যে পর্দাটা আছে না, এই পর্দাটা ছিদ্র হয়ে যেতে পারে, ছিদ্র দিয়ে তখন পুজ বের হয়। সেটা একটা খুব ভালো মানে খুব খারাপ একটা কমপ্লিকেশন আর কি। সেটা অনেক সময় দিয়ে দিতে পারে। তো দেখো, এর মাধ্যমে কিন্তু আমরা চ্যাপ্টারের লাস্টে চলে আসছি। আমাদের এইখানে যতটুকু আছে এগুলো তেমন কিছু, কৃত্রিম শ্বাস প্রশ্বাস এইগুলা তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ার কোনো দরকারই নেই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের পড়া শেষ। তাইলে আমরা দেখো 7টা স্টেপের মধ্যে, আমরা যে 7টা স্টেপের কথা বলতেছিলাম, চলো তো এই যে 7টা স্টেপের কথা যে বলতেছিলাম, দেখো হইলো আমাদের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা ডান। দ্রুত রিডিং আমরা বাসায় দিব। গুরুত্বপূর্ণ লাইনগুলো আমি সবই পড়াই দিছি। ক্লাসের মধ্যে আমি অ্যাক্টিভ রিকলও করে ফেলছি, তুমি নিজে নিজেও নিশ্চয় করছো। এইবার আসো বাকি 3টা স্টেপ। প্র্যাকটিস বুকের প্রশ্ন সলভ করতে হবে, এটা তুমি বাসায় করবা। এই যে মেইড অনেক প্র্যাকটিস বুক আছে, বা তুমি যে প্র্যাকটিস বুকটা তোমার সাথে থাকবে, তুমি বাসায় প্র্যাকটিস বুকের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। তো আমরা তো জানি যেহেতু তুমি ফাঁকিবাজ, তুমি করবা না, এই জন্য আমরা ক্লাসেই তোমাকে কিছু প্রশ্ন প্র্যাকটিস করাই দিব, এটা আমি দেখাচ্ছি। এরপরে আমাদের এক্সাম হবে, তুমি এক্সাম দিবা। এক্সাম দেওয়ার সাথে সাথে তুমি রেজাল্ট পেয়ে যাবে, বুঝবা যে কোন কোন প্রশ্নগুলো ভুল গেল। আমরা জানি এই এক্সাম দিয়ে তুমি এক্সামটা ওখানেই রেখে দিবা, আর কখনো এক্সামের কথা তুলবাও না, মনেও করবা না, জাস্ট ভুলে যাবা। দ্যাটস ওয়াই এই এক্সামটাকে যদি তুমি অ্যানালাইসিস করতে পারো, এবং এই এক্সামে যেসব প্রবলেম তোমার হইলো এইটা সলভ করার জন্য তোমার নিশ্চয়ই একজন মেন্টর দরকার, বা একজন পার্সোনাল টিচার দরকার, যাকে তুমি বলতে পারবা যে ভাই আমার এই প্রবলেমগুলো হচ্ছে। কারণ ক্লাসে তোমার সব প্রবলেম সলভ হয় না। এই জন্যই আমাদের কোর্সে আমরা প্রাইভেট টিচার রাখছি। কি রাখছি জানো? প্রাইভেট টিচার। তোমার বাসায় আর মেডিকেলের ভাইয়া আপুকে আলাদা করে টিচার হিসেবে রাখতে হবে না, এত টাকা দিয়ে অ্যাফোর্ডও করতে হবে না। তুমি আমাদের টেম স্কুলের কোর্সে ভর্তি হলে তোমার জন্য একজন ডেডিকেটেড টিচার থাকবে, যে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত তোমার পুরা টেক কেয়ার করবে। এবং তোমার এক্সামে যত প্রবলেম হবে সবকিছু ভাইয়ের সাথে ডিরেক্ট জুম সেশনে, কোনো টেক্সটিং টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ না, জুম সেশনে বসে এরকম 1-to-1 ক্লাসের মাধ্যমে সলভ করে নিতে পারবে সবকিছু। আর এরপরে কি, যখন এটা পড়া হয়ে যাবে, একবার তোমার পরীক্ষা দেওয়া হয়ে যাবে, আমরা রিভিশন রুটিন দিয়ে দিব। রিভিশন রুটিন অনুযায়ী তুমি ওটাকে রিভাইজ করবা, তোমার 99% পড়া কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাইলে দেখো, তাইলে আমরা চলে যাই এই যে, এই যে আমাদের চলে আসছি কোথায়, এই যে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্র্যাকটিস বুক। এখন এই প্র্যাকটিস বুকের প্রশ্নগুলো আমরা একটু দেখবো। দেখো ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কি পারবো আমরা? দেখো তো হিমোগ্লোবিনের বিষয় কোনটা সঠিক। হিমোগ্লোবিন নিয়ে যথেষ্ট পড়াশোনা আমরা করে ফেলছি, তাই না? হিমোগ্লোবিন নিয়ে যথেষ্ট পড়াশোনা করে ফেলছি। শ্বসন তন্ত্রের কোন অংশে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয়? আমরা জানি এটা, ইজি আনসার, অ্যালভিওলাস। নিচের কোনটি খাদ্য গিলে ফেলার সময় ষড়যন্ত্রের ছিদ্র বন্ধ করে? আমরা জানি এপিগ্লটিস বা আলজিহ্বা। বা মানে তোমাদের এক এক বইতে আলজিহ্বা কোমলতরণে অনেক গ্যাঞ্জাম আছে, তোমরা সবসময় আজমল স্যারের বইটা ফলো করবে, ঠিক আছে?
শ্বসনতন্ত্রের কোন অংশে গ্যাসের বিনিময় হয়? আমরা জানি এটা অ্যালভিওলাস, তাই না? বায়ু পরিবহন অঞ্চল নয় কোনটি? দেখছো, জাস্ট বইয়ের প্রথম পেজ থেকে প্রশ্ন আসছে। বায়ু পরিবহন অঞ্চল কোনটা কোনটা মনে ছিল? মাঝখানে যেগুলো ছিল। আর পরিবহন অঞ্চল নয় কোনটা, যেখানে বায়ু পরিবহন হয় না আসলে? অ্যালভিওলার নালী, এখানে কিন্তু বায়ু পরিবহন হয় না। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? জানি আমরা, ষড়যন্ত্র। দেখছো, তুমি পড়লে সব প্রশ্ন পারবা, কোনো মিস নাই, তুমি সব প্রশ্ন পারবা। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট নিয়ে দুনিয়ার যত কিছু আছে আমরা সব পড়ে ফেলছি, এই প্রশ্নটা একদম আমাদের কাছে মামুলি ব্যাপার। অন্তঃশাসন নিয়ে জানি না আমরা? বলতো এনজাইম দ্বারা প্রভাবিত হয় না, এই কথাটা অবশ্যই ভুল, তাহলে এটা হবে না। নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়, হয় ইয়েস। হ্যাঁ, কোষে হয়, কোষে রক্তে হয়, ভৌত রাসায়নিক প্রক্রিয়া না, একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। অন্তঃশাসন নিয়ে পারবা। এই যে দেখো তো, প্রশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.4% নাকি 0.04%? এটা মেডিকেল ভর্তি পরীক্ষা অপশনে একটু উল্টাপাল্টা ছিল, ভুল ছিল, ঠিক আছে? আচ্ছা, পূর্ণবয়স্ক মানুষ, এটা একটা খুব উইয়ার্ড কোশ্চেন আসছিল 17-18 সালে। অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে আমরা জানি? আমরা বলছি না, ইজিলি জাস্ট ডিফিউশনের মাধ্যমে কিন্তু প্রবেশ করে, কোনো ইয়ে লাগে না, কারণ অ্যালভিওলাসের প্রাচীরটা অনেক পাতলা। রক্তে কার্বন ডাই অক্সাইড পরিবহনের মাধ্যম নয় কোনটা? আমরা বলছি তিন ভাবে কার্বন ডাই অক্সাইড পরিবহন হয়। একটা হচ্ছে বাইকার্বনেট, একটা ওই যে হিমোগ্লোবিনের সাথে কার্বামিনো, একটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, বাট কার্বন মনোক্সাইড রূপে কিন্তু পরিবহন হবে না। সাইনোসাইটিস নিয়ে কি বলছে দেখো, সাইনোসাইটিস রোগের প্রধান উপসর্গ কোনটা? বলছি আমি, কোনটা বেশি হয়? প্রচন্ড মাথা ব্যথা হয়, ঠিক আছে, তাহলে মাথা ব্যথা। কোনটা প্যারানাসাল সাইনাস নয়? পারবো না এটা আমরা? চার জোড়া প্যারানাসাল সাইনাসের নাম করছিলাম, একটা ফ্রন্টাল, একটা ম্যাক্সিলারি, একটা স্ফেনয়েডাল, আর একটা ছিল এথময়েডাল। এখানে এথময়েডাল না দিয়ে দিছে অক্সিপিটাল, হবে এটা? তাহলে এটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো তো, মেডিকেলে এইসব প্রশ্নই আসে, ইজি প্রশ্নই আসে, জাস্ট তোমাকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এইগুলো পড়ার পরে তোমার কাজ হচ্ছে এই প্রশ্নগুলো পড়া। সো আমরা ক্লাসে এইখান থেকেও, এই প্র্যাকটিস থেকেও তোমাকে অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস আমরা করাই দিব। যেমন ধরো এই যে অ্যাডামস অ্যাপেল কোথা থেকে? ষড়যন্ত্র। কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে কোনটা তৈরি করে? কার্বামিনো, হিমোগ্লোবিন। আচ্ছা, মানবদেহ শ্বসনতন্ত্রের বায়ু পরিবহন অঞ্চল নয়, শ্বসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট নয়, এগুলো সব সহজ প্রশ্ন, সব পারবা তুমি, কঠিন কিচ্ছু নাই। জাস্ট এই প্রশ্নগুলা তুমি বাসায় সুন্দর মতো প্র্যাকটিস করে আসবা। হ্যাঁ, এই যে দেখো লাস্ট প্রশ্নটা, প্যারানাসাল সাইনাস মোট কতগুলা? চার জোড়া। প্যারানাসাল সাইনাস গুলো কি দ্বারা পূর্ণ থাকে? সাধারণত বায়ু দিয়ে পূর্ণ থাকে, তাই না? আমরা সব দেখো অল্প একটু পড়ছি, বাট তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র আমাদের কাভার হয়ে গেছে, এবং এটাই মজা মেডিকেল মিশন পড়ার, ঠিক আছে? তো আশা করি তোমাদের এই ক্লাসটা উপকারে আসলো। কিভাবে পড়তে হয় একটা চ্যাপ্টার, কিভাবে পড়লে তোমার 100% সিলেবাসটা কমপ্লিট হবে, এটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আহ, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এই যে যে পিডিএফটা, এই প্র্যাকটিস বুকের পিডিএফটা, দাগানো বই, এগুলো আমি সব কমেন্টে লিংক দিয়ে দিব, তোমরা ডাউনলোড করে নিতে পারবা, কোনো অসুবিধা নাই। সো তোমরা জানিও ক্লাসটা কেমন লাগলো, এবং আগামীকালকে কিন্তু আবার অবশ্যই ক্লাসে চলে আসবা ঠিক সন্ধ্যা 7টায়। আগামীকালকে, পরশুদিন এবং তারপরের দিন। সো আগামীকালকে বোটানি ক্লাস হবে। তোমরা, তোমাদের সুস্মিতা আপু খুব সুন্দর করে বোঝাই দিবে যে বোটানি চ্যাপ্টার সাবজেক্টটা কিভাবে পড়তে হয়, কারণ বোটানিতে অনেক ইনফরমেশন। তারপরে আসবে কেমিস্ট্রি ক্লাস এবং ফিজিক্স। কেমিস্ট্রি নিয়ে সবার ভয় থাকে, ইনশাআল্লাহ কেমিস্ট্রি ভয় দূর করে দিব। সো এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। যে যে কোনো জায়গায় ক্লাস শুরু করার আগে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা যে মেডিকেল মিশনের জন্য কিভাবে খুব সুন্দর মতো পড়তে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া থাকলো, আমার জন্য সবাই দোয়া করবা।